নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। আজ আমাদের লাইভ স্ট্রিমিং এ আপনাদের স্বাগত জানাই। আমাদের সঙ্গে আছেন জার্নালিস্ট দীপ হালদার। উনি দাদা মনে হয় প্রিন্টের আম কাজ করেন, জার্নালিস্ট এবং সঙ্গে প্রিন্টে কাজ আছেন করি, হ্যাঁ। হ্যাঁ, এবং দীপান্বিতা মার্টিন। উনি একজন অভিনেত্রী, জার্নালিস্ট, সমাজসেবী। তো আজকে আমরা এই দীপদার কাছ থেকে এবং দীপান্বিতাদির কাছ থেকে আমরা জানতে চাইবো যে বাংলাদেশের পরিস্থিতি, এই মুহূর্তে হিন্দু বা বাকি মাইনরিটিস যারা বাংলাদেশে আছে তাদের অবস্থা কি? কি পরিস্থিতিতে দিন কাটাচ্ছে? বাঁচার মতো পরিস্থিতি আছে কিনা? অ্যাকচুয়ালি আগামী দিনে কিভাবে কাটবে? এই সমস্ত বিষয়ে এবং ওখানকার গ্রাউন্ড রিপোর্ট ওনাদের মুখ থেকে শুনবো এবং ডিটেইলে জানবো। তো আ নমস্কার দাদা। ১ম এই এবং নমস্কার। দীপান্বিতাদি আপনাকেও নমস্কার জানাই। আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য এবং এই ব্যাপারে আমাদেরকে এনলাইটেন করার জন্য। আপনারা যে এসেছেন তার জন্য অনেক ধন্যবাদ। তো কি পরিস্থিতি? প্লিজ যদি একটু বলেন। দীপান্বিতা তুমি শুরু করবে না আমি শুরু করি? দেখো, পরিস্থিতি তো খুবই খারাপ। পরিস্থিতি যে খারাপ সেটা সব ইন্ডিয়ান নিউজ চ্যানেলেই দেখতে পাচ্ছ, টুইটারে দেখছো, ফেসবুকে দেখছো, তাই না? পরিস্থিতি নিয়ে নতুন করে কি বলি? তবে আজকে একটা বিষয় নিয়ে বলতে ইচ্ছুক যে আজকে খালেদা জিয়া মারা গেছেন সকালে। অ্যাটলিস্ট ডিক্লেয়ার্ড হয়েছেন, যে ডিক্লেয়ার্ড মানে ওনার ডেথটা ডিক্লেয়ার হয়েছে। এটা নিয়ে দীপান্বিতা আরো বেটার জানবে, কিন্তু এটা নিয়ে বাংলাদেশে একটু আলোচনা হয়েছে মাঝখানে যে ওনার ডেথের এক্সাক্ট সময়টা কি। যখন অবিট লিখি আমরা, বা যখন কোনো খুব শ্রদ্ধেয় লিডারের মৃত্যু হয়, সেই দিন আমরা তার ভালো দিকগুলোই দেখি। এটা আমাদের সাবকন্টিনেন্টের একটা তোমার প্রচলন, যে এরম একটা সময় তিনি কত মহান ছিলেন, বা তার কত দিন তিনি বেঁচেছেন এবং তিনি কি ভালো কাজ করেছেন, সেগুলো নিয়েই কথা হয়। কিন্তু যেহেতু আমাদের বিষয়টা আজকে যে বাংলাদেশের হিন্দুদের কি অবস্থা এবং মাইনরিটির কি অবস্থা, একটা ইনসিডেন্ট আমি তোমায় বলতে পারি। ২০০১ সালে যখন বিএনপি, ওনার পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি আর জামাতের জোট যখন বাংলাদেশে আসে, তখন যে টার্গেটেড ভায়োলেন্স হয়েছিল হিন্দুদের উপরে, সেটা কত বীভৎস ছিল সেটা আমি আর কারোর থেকে না, বাংলাদেশের কারেন্ট প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের থেকে শুনেছি। ঠিক আছে? কারণ আচ্ছা। মোহাম্মদ শাহাবুদ্দিন প্রেসিডেন্ট হওয়ার আগে উনি যাচ্ছিলেন এবং একটা জুডিশিয়াল কমিটি উনি পার্ট ছিলেন, যে জুডিশিয়াল কমিটিটা গঠন করা হয়েছিল সেই ২০০১-এর ভায়োলেন্সটা দেখার জন্য, যে সেই সময় কি হয়েছিল বাংলাদেশে। হুম, হুম। তো সেই ভায়োলেন্স এত সাংঘাতিক ছিল। আমার একটা কথা বলি, যে মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব, যিনি এখন বাংলাদেশের প্রেসিডেন্ট, উনি হয়তো এখন আর সেই ইন্টারভিউ দিলে এই কথাটা বলবেন না, কিন্তু উনি বলেছিলেন যে উনি যখন সেই কমিটির সদস্য হয়ে যখন বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্ত জায়গায় গিয়ে উনি যখন কথা বলছিলেন সার্ভাইভারদের সঙ্গে, তখন উনি বলছিলেন যে এরকম জায়গা আছে যেখানে হিন্দু মহিলাদের একই রাতে এতবার রেপ করা হয়েছে যে তাদের মাথা খারাপ হয়ে গেছে। বুঝতে পারছো? তো এটা হচ্ছে ২০০১-এর ঘটনা। তো যেহেতু আজকে আমরা খালেদা জিয়ার নিয়ে আমিও একটা প্রিন্টের জন্য লিখেছি খালেদা জিয়াকে নিয়ে, তবে এটা অন্য বিষয়ে লিখেছি। কিন্তু আমার মনে হলো এটা দিয়ে আমরা শুরু করি, যে হিন্দুদের কি হুম, অবস্থা। হুম। তো হিন্দুদের অবস্থা কখনোই যে বাংলাদেশে খুব ভালো ছিল তা নয়, কিন্তু তুমি যদি একটা গ্রাফ টানো যে কোন কোন ইয়ারে সবচেয়ে বেশি স্পাইক হয়েছে, হ্যাঁ না, হুম, তাহলে ২০০১ উইল স্ট্যান্ড আউট রিসেন্ট মেমোরিতে। এত খারাপ ছিল। আমি তোমাকে আরো বলি যে আমি একটা বই লিখি, বিং হিন্দু ইন বাংলাদেশ বলে। ওটা হুম, বাংলাতেও হুম। বেরিয়েছে, বইটা ট্রান্সলেট হয়ে ২০২৩ সালে বইটা আসে। ওইটাতেও শাহাবুদ্দিন সাহেবের ইন্টারভিউ আছে। কিন্তু ওই বইটার জন্য আমি পূর্ণিমা রানী শীল বলে একজন বাংলাদেশি হিন্দু মহিলার সঙ্গে করি, তোমার ইন্টারভিউ নিই। হুম, হুম। আমার আর দীপান্বিতার বন্ধু শাহিদুল হাসান খোকন, বাংলাদেশি সাংবাদিক, উনি এখন ইন্ডিয়াতে আছেন। তিনি ব্যবস্থা আচ্ছা। করে দেন যাতে আমাদের মিটিংটা হয়। পূর্ণিমা রানী শীল আওয়ামী লীগের বুথ লেভেল ওয়ার্কার ছিলেন এবং হুম, ২০০১-এ ওনার বয়স ছিল ১৩ বছর। তো শুধু হিন্দু মহিলা হওয়া না, হিন্দু নারী হওয়ার জন্য, নারীও না, তিনি তখন ১৩ বছরের মেয়ে, ১৩ বছর বালিকা। এবং আওয়ামী লীগ করার জন্য ওনাকে গ্যাং রেপ করা হয়। এবং উনি বলেন ১৩ যে বছরের এতজন মেয়ে। ওনাকে ১৩ বছরের মেয়েকে, ১৩ বছরের, এবং এতজন মিলে ওনাকে, তুমি গুগল করলে পাবে নামটা, পূর্ণিমা রানী সিন, এতজন ওনাকে গ্যাং হুম, হুম। রেপ করেছিল যে উনি বলছিলেন যে আমার একটা সময় মনে হলো যে আমি বোধহয় মরে গেছি। হুম, হুম। বুঝতে পারছো?
এটা একই সবই রাত্রে? 2001 একই রাত্রে। এবং তারপরে উনি ঢাকায় আসেন এবং তারপরে যাই হোক তারপরে উনি এখন একটা মানে উম একটা সুস্থ জীবনের দিকে যাওয়ার চেষ্টা করছেন। তো ২০০১ মানে আজকে অনেক ভালো কথা বলা হচ্ছে খালেদা জিয়াকে নিয়ে। কিন্তু যখন বিএনপি জামাত ক্ষমতায় আসে ২০০১ এ তখন এমন যে বিভৎসতা হয়েছিল বাংলাদেশের মধ্যে, তাই না? আবার ২০২৬ এর ১২ই জানুয়ারি যদি ইলেকশন হয়, ১২ই ফেব্রুয়ারি যদি ইলেকশন হয় এবং আবার বলা হচ্ছে বিএনপি ক্ষমতায় আসবে এবং জামাত খুব স্ট্রং। যদিও বিএনপি জামাত একজন আরেকজনের বিরুদ্ধে লড়ছে এবার। হুম, কিন্তু টস আপটা হচ্ছে বিএনপি আর জামাত তো। বিএনপি জিতবে নাকি জামাত? বিএনপি জেতার পরেও জামাত নিজের ক্ষমতার যে বৃদ্ধি পাচ্ছে সেটা আরো বৃদ্ধি পাবে। তো আমি যখনই এই কথাটা ভাবি আমার ওই ২০০১ সালের কথা মনে হয়। বুঝতে পারছো? তো এই ১.৫ আচ্ছা। বছরে যা হয়েছে তো হয়েইছে, যা হচ্ছে, হচ্ছে। আমরা এই এতগুলো আলোচনা করছি আ দীপু দাসের মৃত্যুর ভয়াবহ মৃত্যুর, হ্যাঁ। মৃত্যুর পরে। কিন্তু এটা সবার চোখে এসছে তাই। হুম, কিন্তু যেটা হচ্ছে সেটা অবর্ণনীয় এবং এখনো হচ্ছে। এবং যদি বিএনপি ক্ষমতায় আসে আমি শুধু এটুকুই এক্সপেক্ট করতে পারি যে যেটা ২০০১ এ হয়েছিল সেটা আর হবে না। এটা হোপিং এগেইনস্ট হোপ বলে একটা কথা আছে ইংরেজিতে। তো এটা হোপিং এগেইনস্ট হোপ হচ্ছে যে এটা আর হবে না। তো এটা দিয়ে শুরু করতে চাই যে আজকে কারণ আজকে আমিও একটা লেখা লিখেছি তাতে কিছু ভালো কথাই লিখেছি খালেদা হুম, হুম, জিয়া সম্পর্কে। কিন্তু দেখো কাউকে একটা কোনো একজন আ এত বড় লিডারকে দেখার একটা দৃষ্টিভঙ্গি হতে পারে না। তাই না? তার অনেক আচ্ছা। দৃষ্টিভঙ্গি। তিনি ১ম বাংলাদেশের আ ওম্যান চিফ মিনিস্টার। হুম, তিনি নিশ্চয়ই খুব কারিজম্যাটিক। অনেকে বলেন তিনি খুব পার্সোনাল লাইফ এ লিবারাল ছিলেন। আ উনি ডেফিনিটলি খুব বড় জননেত্রী। এই সব যেহেতু সত্যি, উনি গার্লস এডুকেশন এর জন্য চেষ্টা করেছেন। উনি নাকি খুব আনকম্প্রোমাইজিং ছিলেন নিজের প্রিন্সিপলস এ। তো এই সব কথাগুলো যেরকম সত্যি, যেহেতু আমাদের আজকের বিষয় হচ্ছে তোমার আ হিন্দু নিধন বাংলাদেশে। হিন্দুদের কি অবস্থা বাংলাদেশে সেটা জানার চেষ্টা করছি। তো এটা দিয়ে আমি শুরু করলাম যে আ ২০০১ এ বিএনপি সরকারের এই ঘটনাগুলো যেগুলো ঘটেছিল সেটা যেন আমরা ভুলে না যাই। ইনফ্যাক্ট আ সেই সময় আরো একটা ছোট্ট কথা বলি। সেই সময় এই যে হিন্দু হোমল্যান্ড মানে আলাদা একটা হোমল্যান্ড বাংলাদেশের মধ্যে হবে। এটা হুম, নিয়ে হুম। আমরা পরে একদিন আলোচনা করব। আজকে সেদিন নয়। কিন্তু আরো বিস্তারিতভাবে আলোচনা করব। এই কথাটাও তখন উঠেছিল যে এইরকম অত্যাচারের মুখে কি হিন্দুরা থাকতে পারবে বাংলাদেশে? এটা কিন্তু ২০০১ এ তোমরা তো রিসার্চ করো, তোমরা এটা গুগল করো। ২০০১ এ বিবিসি একটা স্টোরি করেছিল আচ্ছা। যে হিন্দু হোমল্যান্ডের একটা কথা বাংলাদেশের ভেতর থেকে উঠেছে। এবং তার সেই কারণ সময়। ছিল সেই সময় ২০০১ এর স্টোরি তুমি এখনো লিংক পাবে বিবিসি সাইটে। যে এই অত্যাচারের পরে কি হিন্দুরা থাকতে পারবে? এবং সেরকম একটা দিকে আমার প্রশ্ন হচ্ছে যে সেরকম একটা দিকে কি আমরা আবার ফিরে যাচ্ছি? এই এই পরিপ্রেক্ষিতেই আমি দীপান্বিতাদির কাছে জানতে চাইবো যে আমরা কিছু একটা রিপোর্ট দেখছিলাম। তো যেখানে দেখছি যে লাস্ট ১১ মাসে রিপোর্টেড ক্রাইমের মধ্যে 94 সংখ্যালঘু হত্যা হয়েছে। এটা রিপোর্টেড। তার মধ্যে ৭৭ টি ধর্ম অবমাননা বা প্রফেটের মানে অপমান করার জন্য অসংখ্য ধর্ষণ, হিন্দুদের ঘর জ্বালানো, মাইনরিটিস দের উপর তাদের ঘর থেকে বের করে আনা, মেয়েদেরকে পছন্দ হলে তুলে নিয়ে যাওয়া, এই সমস্ত তো চলছে। তো বাংলাদেশে সংখ্যালঘু হলে তাদেরকে ঘর থেকে বের করে আনা বা কোনো সুন্দরী মহিলা থাকলে যদি কোনো আ নন মুসলিম যদি মহিলা থাকে যে তাকে পছন্দ হলো তাকে তুলে নিয়ে আসলাম বা কেউ কাউকে আমার পছন্দ হচ্ছে না বা তার সঙ্গে আমার কোনো পার্সোনাল গ্রাজ থাকলে আমি তাকে আ ব্লাসফেমির করেছে এরকম কিছু বলে তার উপরে আল্লাহর অবমাননা বা প্রফেটের অবমাননা বলিয়ে তাকে খুন করে দেব, পিটিয়ে মারবো। এই ব্যাপারগুলো কতটা মানে কতটা নরমাল হয়ে গেছে? আমি ওই নরমালসি টা জানতে চাইছি। এটা কি সত্যি নাকি এরকম ঘটনা ঘটছে? নাকি এই যে রিপোর্টটা আমরা পাচ্ছি সেটা সামান্য মানে টিপ অফ দ্য আইসবার্গ নাকি এর থেকে অনেক বেশি? কি পরিস্থিতিটা কি? ছিল ২০০১ সালের এ ঘটনাটা। তারপরে আসলে দীর্ঘ সময় গত ২০২৪ এর আগ পর্যন্ত বাংলাদেশে হিন্দুদের জায়গা জমি রিলেটেড বিষয় আরো অনেক কিছুতে নির্যাতন নিপীড়ন যে হয়নি এই কথা আমি আসলে অস্বীকার করব না। হয়েছে। কিন্তু এই ১৯৭১ সালের মতন এই যে হিন্দু নারীদের উপরে যেই আমরা
মানে এগুলো ভাষায় বলবার মতন বিষয় না যেগুলো ঘটছে। দেখছি আমার কাছেও বেশ কিছু রিপোর্ট রয়েছে। ২০২৪ এর ৩রা আগস্ট থেকে শুরু হলো এটা। ৫ আগস্টের কথা আমরা সকলে বলি, কিন্তু ৩রা আগস্ট থেকে শুরু হলো। মন্দির পোড়ানো, পটুয়াখালী বোধহয় একটা জায়গাতে একটি মেয়েকে বোধহয় সম্ভবত ৩৯ জন মিলে ধর্ষণ করবার হুম, চেষ্টা করলো। পরে তাকে সেখান থেকে নিরাপদ করা হলো এই বিষয়গুলো। উম আপনারা অবগত আছেন কিনা জানি না। এই বছর সবচেয়ে ১ম যে ঘটনাটি আমাকে মানে এই যে নারীদের যে বিষয়গুলো বললাম, ওই সময় আসলে আ জ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশ ত্যাগ করার পরে মিডিয়াতে ও সোশ্যাল মিডিয়াতে আসলে ওইভাবে আমরা অনেক কিছু দেখতে পাইনি। ভিতরে রিপোর্ট পাচ্ছিলাম। কিন্তু যেই ঘটনাটি সবচেয়ে ১ম আমাদের সকলের দৃষ্টি কাড়লো সেটা হচ্ছে উৎসব মণ্ডলের ঘটনা। আপনি যেটা বলছেন ব্লাসফেমি বা এই ধরনের বিষয়টা। বিষয়টা হচ্ছে যে আপনি যখন কন্টিনিউয়াসলি একটি মানুষকে অভিশপ্তর একটি শব্দ আছে মালাউন এই ধরনের ভাষায় উত্তক্ত করবেন। কন্টিনিউয়াসলি তাকে আপনি আসলে একটি একটা উম ছেলেটির বয়স বোধহয় ১৩-১৪ হবে এরকম। তার হুম, ধৈর্য, তার সহ্য, তার জ্ঞান আ তা কতটুকু হতে পারে এটা কিন্তু আপনি জানেন। আপনি আমাকে বলছেন। আমরা লাইভ শুরুর আগে যেমন আলাপ করছিলাম, দীপদা বলছিলেন যে, "না আসলে মানুষ আমার অ্যাটেনশন পাবার জন্য এই জিনিসগুলো লিখছেন।" আমি হয়তো বুঝতে পারছি, উত্তর করছি না। কিন্তু একটি বাচ্চা তাকে যখন ৪০-৪৫ বছরের মানুষ এভাবে করে উত্ত্যক্ত করছে তার ধর্ম, তার বিশ্বাস, তার পারিবারিক একটি বিষয়ের উপর আঘাত করা হচ্ছে। আপনি কিন্তু এই কথাটাকে ফেলে দিতে পারবেন না যে সেখান থেকে যে আসলে সেও রেগে একটি প্রত্যুত্তর করবে এটা কিন্তু আপনি একদম বোঝেন না তা নয় কিন্তু। তাহলে কি আমি বলতে পারি যে আসলে এই বিষয়গুলো অনেকটা যেন আমি চাইছি যে আপনি এরকম একটি করে উত্তর দেন। তারপরে আমি আসলে সেটাকে একটি উছিলা করে আপনাকে ধরে নিয়ে আমি অত্যাচার করব। সেই ছেলেটিকে থানার মধ্যে আপনারা জানেন কিনা আমি জানি না। অনেকগুলো হেফাজতে ইসলামের লোক এবং আ আ হুম, বেশ কিছু উগ্র আ মৌলবাদী লোকেরা মিলে এভাবে পিটিয়েছে। পুলিশ তাকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। রক্তে ভেসে গিয়েছিল সেই থানা। তার একটি চোখও আসলে বোধহয় আর কখনো ঠিক হবে না। আমরা প্রায় ৭২ ঘন্টা নয়, ১০-১২ দিন পর্যন্ত আসলে জানতাম না যে উৎসব জীবিত আছে কিনা। পরে সেনাবাহিনী সেখান থেকে তাকে রক্ষা করে সিএমএইচ হাসপাতালে নিয়ে যায়। এখন ছেলেটি হয়তো বলেছে কিছু একটা কথা। কিন্তু তার পূর্ববর্তী আসলে এই যে আপনি ইনস্টিগেট করছেন, আপনি তাকে আসলে নেভিগেট করছেন ঐদিকে আমি কথাটি এরকম করে বলব। আপনি তাকে উত্তপ্ত করছেন। এইরকম সাহস বা এই ধরনের ঘটনা আমার আসলে স্মৃতিতে নেই লাস্ট 10-15 ইয়ার্স এর মধ্যে এমনটা ঘটেছে। ধর্মকে কেন্দ্র করে এতটা বাড়াবাড়ি। আর ধর্ষণের কথা যদি আপনি বলেন ২০২৪ এর ৫ অগাস্ট আসলে ৫ অগাস্টটা এটা আমরা মিডিয়াতে বলি। কিন্তু আমার কাছে যে তথ্যটা রয়েছে এটা ২-৩ তারিখের দিকের থেকেই শুরু হয়েছে। কারণ ওই সময়টা যারা জানতেন যে আসলে শেখ হাসিনার সরকার পতন হবে তারা 100% সিওর ছিল। হয়তো আওয়ামী লীগ সমর্থকরা সিওর ছিল না। তারা কিন্তু এই ধরনের কাণ্ডযজ্ঞটা শুরু করে দিয়েছিল অলরেডি। তাহলে একটি সরকার পতনের আগে থেকেই স্পেসিফিক্যালি আপনি হিন্দু ধর্মের নারীদের উপরে অত্যাচার করছেন। তার মানে ইট ইস meticulously planned. এটা আগে থেকে একটি পরিকল্পিত বিষয় যে আপনি একটি কোনো নির্দিষ্ট দেশকে কিংবা ধর্মজাতিকে আপনি আসলে একটি আ বার্তা দিচ্ছেন। আপনি পাওয়ার প্লে করছেন। সেই সময় থেকে ২০২৫ এর মার্চ মাস পর্যন্ত সম্ভবত ৫৭৪ টি ধর্ষণের ঘটনা আছে। হুম। তার মধ্যে 20-30% হিন্দু সম্প্রদায়ের। তো এই হচ্ছে বাস্তবতা এবং আমি যদি আসলে একেবারে লোকাল আজকেও আমার সঙ্গে কথা হচ্ছিল চিটাগং এর আ আমার একটা বন্ধুর সঙ্গে ওর ওখানে বলি ওর ওখানে হিন্দু ধর্মের যারা তারা কাজ করে ওর আন্ডারে বিশ্বাস করে এমনটা। তো ওর মাধ্যমে আমার বেশ কিছু এরকম আমি ওখানে যেতাম। আমার তাদের সঙ্গে খুব সুসম্পর্ক। ওখান থেকে আমাকে বেশ কয়েকবার খুব বাজে অবস্থায় পড়ে কিন্তু আমাকে ফোন করেছে। আমি বললাম, "তুমি কি একটু সামনে এসে কথা বলতে চাও?" বলে, "দিদি আমি যদি সামনে এসে কথা বলি আমার তো আর কখনো বিয়ে হবে না। এটা যেমন একটা বিষয়।" বা কেউ আমাকে বলেছে যে আমার যে সম্পর্কটা এখন আছে সেটা ভেঙে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমার আমার আ ফ্যামিলি এখানে আর থাকতে পারবে না।
তা আমি একদম আসলে বাংলাদেশের মানুষ যেহেতু আমি আমার অভিজ্ঞতাগুলো আসলে আপনার সঙ্গে শেয়ার করছি। This is the situation, current situation here. সো আমরা এর মধ্যে আরো একটি মেয়েকে আমরা দেখেছি যে তার হাসব্যান্ডকে নিয়ে হিন্দু ধর্মের। আমি সেটা নিয়ে একটি লাইভ করেছিলাম আজতাক বাংলায় সম্ভবত। নিয়ে তাকে হাত কেটে দেওয়া হয়েছে বা এরকম কিছু একটা। তারপরে তাকে কিন্তু শারীরিকভাবে ধর্ষণের আসলে হুমকি দেয়া হয়েছে। বলা হয়েছে যে সে যদি এই প্রস্তাবে আসলে রাজি হয় তাহলে হয়তো তার স্বামীকে কিছু করা হবে না। তো আমি আসলে ৭১ এ তো আমার জন্মই হয়নি। আমি বাবা-মার কাছ থেকে শুনেছি, ঠাকুরদাদা, ঠাকুমা, দিদিমা, আ মামাদের কাছ থেকে শুনেছি। আমার মামারা বেশ কয়েকজন আছেনই আসলে। যারা সরাসরি আসলে অস্ত্র হাতেই যুদ্ধ করেছেন। আমার বাবা-মা তো ছিলেনই। মুক্তিযোদ্ধারা আমাদের বাড়িতে অস্ত্র রাখতেন। আমার মা সে সময় গর্ভবতী ছিলেন, রান্নাও করতেন। তা আমার বাবা আসলে সরাসরি অস্ত্র হাতে না অন্যভাবে একদম সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিল। তো সেই সময়ের অনেক বর্ণনার সাথে আমি ২০২৪ এর ৫ অগাস্ট থেকে, যদিও ৫ অগাস্ট হবে না, আমি বারবারই বলছি ২-৩ তারিখ থেকে। কিন্তু ৫ অগাস্ট থেকে এই অবধি আমি সেরকম অনেক সিমিলার ঘটনা আসলে শুনতে পাচ্ছি। আর একদম সরাসরি যারা এরকমভাবে আ অভিজ্ঞতা করছে তাদের কাছ থেকেই আমি আসলে শুনতে পাচ্ছি। This is the real situation. I'm not sure Deep would agree with me or not. But the scenario if I আমি আমার বাংলাদেশী হিসেবে আমার বাংলাদেশে বেড়ে ওঠার জায়গা থেকে উম এখানে আওয়ামী লীগের থাকা না থাকার আসলে সম্পর্কটা নেই। যে কারণে অনেক মানুষ এখন আস্তে, আস্তে রিঅ্যাক্ট করছে যারা নাকি জুলাইয়ের এই so called July revolution, though I do not accept it as a revolution or something like that, because it was actually has been declared as a meticulously designed thing, and it is actually now it's getting the clouds are getting clear day by day. তো এই এই ঘটনার পর থেকে এই অবধি যে সিচুয়েশনটা, it is alarming. It is intentional, it is targeted, it is calculatively targeted. খ্রিস্টানদের কি অবস্থা? খ্রিস্টানদের উপরেও অনেক রকমের নির্যাতন হচ্ছে। শারীরিক নির্যাতন না। খ্রিস্টান মহিলারা হয়তো এভাবে আসলে not targeted to be raped, বাট খ্রিস্টিয়ান আ উনারা এটা লুকানো রাখতে চাইছেন। বাট কিছুদিন আগে আমি পারমিশন পেয়েছি এটার উপরে একটি রিপোর্ট তৈরি করবার জন্যে। আপনারা জানেন কিনা জানি সেন্ট গ্রেগরি একটি উম ক স্কুল আছে, চার্চ আছে। সেখানে 5th অগাস্টের পরপরই কিন্তু একটা বড় রকমের নাশকতা হয়েছে। আমি জানি না তারা কেন এই জিনিসটাকে লুকিয়ে রাখতে চাইছিল। নটরডেম কলেজের ভেতরে অনেক আসলে হেফাজতি মানুষজন এখন আছে, আমরা সেটাও জানি। এবং আমরা নাটোরে একটি ঘটনা দেখেছি। একজন খ্রিস্টান মহিলা আসলে নিজে কাঁদতে, কাঁদতে বলছিলেন যে এরকম পরিস্থিতি আমরা এর আগে কখনো দেখিনি। কারণ কি কালচারালি খ্রিস্টানদের সঙ্গে তো অ্যাকচুয়ালি বাংলাদেশে খ্রিস্টানদের সঙ্গে হিন্দুদের কালচারালি কিন্তু বেশ কিছু মিল রয়েছে। কারণ হিন্দু ধর্ম থেকেই তো তারা খ্রিস্টান হয়েছে। সো সেই রাইট। জায়গায় হয়তো তাদের একটা কনফিউশন হয়, বুঝে উঠতে পারেনি যে এরা খ্রিস্টান বা এরকম। সেই জায়গা থেকে আমি যেটা বলব 24th ক্রিসমাসের আগে বেশ কিছু চার্চে কিন্তু আসলে থ্রেট গেছে, আচ্ছা। উড়োচিঠি গেছে, হুমকির উড়োচিঠি গেছে। হুম। হুম। ওকে। তো দীপদা, আমরা দেখেছি যে এই যে ব্লাসফেমির ব্যাপারটা যেটা হলো না, আমরা বি আ বিজি RAB, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাপিড অ্যাকশন ওদের, ব্যাটালিয়ন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আ তাদেরকে বলতে শুনলাম যে দীপু দাসের হত্যাকাণ্ডতে অ্যাকচুয়ালি কোনো ব্লাসফেমির কোনো এভিডেন্স নেই। তারপর শুনলাম হুম। যে ওনারা বললেন যে পুলিশ তুলে দিয়েছে, হাতে তুলে দিয়েছে, মবের হাতে তুলে দিয়েছে। আল্টিমেটলি ক্ষমতায় আছে কারা? মানে ক্ষমতায় আছে বলতে, মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এই মুহূর্তে কার হাতে আছে? মানে আর্মির হাতে আছে, নাকি পুলিশের হাতে আছে, নাকি কারো হাতে নেই? মানে কি মানে ব্যাপারটা কি? ল অ্যান্ড দেখো, অর্ডার তুমি এর যদি জন্য আমাকে দায়ী জিজ্ঞেস করো যে পুলিশ তো প্রচন্ড ভয়ে আছে, এটা হুম, দীপান্বিতা আরো বলতে পারবে। যেন এইটা নিয়ে এনাফ কথা হয় না। মানে দীপান্বিতারা বলেছে, কিন্তু আনফরচুনেটলি মেইন স্ট্রিম মিডিয়া বাংলাদেশে বা অন্যান্য ফরেন মিডিয়া, ইভেন ইন্ডিয়াতেও এটা নিয়ে আরো বেশি কথা হওয়া উচিত ছিল। এই যে দীপান্বিতা এটা বললো না যে রেভলিউশন কেন নয়, কেন স্টুডেন্টস রেভলিউশন নয়। তুমি হুম, যদি বাংলাদেশের জুলাই আপরাইজিং এর সঙ্গে তুমি যদি নেপালের আপরাইজিং এর, জেনজি আপরাইজিং এর তুলনা করো, হুম, হুম, তুমি দেখবে যে যে কোনো ভায়োলেন্ট মুভমেন্ট যেটা স্টুডেন্টরা করে বা ইয়াংস্টার্সরা যেটা করে, সেটা যদি একটা ডিগ্রি অফ ভায়োলেন্সের দিকে যায়, যেরকম ধরো পুলিশ বা প্যারামিলিটারি যদি ধরো খুব মানে খুব সাংঘাতিক ভাবে দমন করে,
তখন একটা কাউন্টার ভায়োলেন্সও হয়, বা অনেক সময় হ্যাঁ, প্রোটেস্টাররা বা রেভলিউশনারিরা তারাই প্রভোক করে, ঠিক আছে। জেনজি রেভলিউশন যেটা নেপালে হলো, সেটা তো এত সাংঘাতিক যে ওখানে ফর্মার প্রাইম মিনিস্টারের বউকে পুড়িয়ে মেরে মেরে ফেলা পুড়িয়ে হলো। দেওয়া। তো সেটা খুবই সাংঘাতিক একটা এক্সেসিভ একটা ব্যাপার। কিন্তু বাংলাদেশের যে জুলাই আগস্ট যে ঘটনাটা ঘটেছিল, তার একটা জিনিস আমার খুব ইন্টারেস্টিং লাগে। সেটা হচ্ছে এত টার্গেটেড পুলিশকে মারা, এবং শুধু মারা হুম, না, তাদেরকে মেরে তাদেরকে উলঙ্গ করে ব্রিজ থেকে ঝুলিয়ে দেওয়া। ঝুলিয়ে দেওয়া। বুঝতে হ্যাঁ, পারলে হ্যাঁ। তো? হ্যাঁ, হুম, এইটাতে কি, এটা কিন্তু একটা সার্টেন কাইন্ড, এটা আমি বারবার বলছি এই কথা, এটা কিন্তু একটা সার্টেন কাইন্ড অফ মেসেজিং। তুমি মেসেজ। পুলিশ তোমাকে মেরেছে, বা তোমার পুলিশের উপর রাগ, তোমার মনে হয় যে পুলিশ ইনোসেন্ট প্রোটেস্টারদের উপরে গুলি চালিয়েছে, বা বাচ্চা মরে গেছে এরকম কথা বলা হয়েছে, হুম, হুম। তুমি তাদেরকে কাউন্টার ভায়োলেন্সে তোমার হাতে তাদের মৃত্যু হতে পারে, কিন্তু তুমি তাদেরকে উলঙ্গ করে ব্রিজ থেকে ঝুলিয়ে দেবে, এটা তুমি কোথায় ঝুলিয়ে দেখেছো? দিই। বুঝতে পেরেছো? তো এই যে পুলিশকে এইভাবে টার্গেট করা হলো জুলাই আগস্টে, এবং যে অস্ত্র লুট করা হলো, তারপরে অনেক দিন ধরে কিন্তু বাংলাদেশের বেশিরভাগ অনেক অনেক বেশিরভাগ পুলিশ স্টেশনে কোনো পুলিশ মানে কেউ ম্যান করার ছিল না। হুম। একটা সময় ছিল যখন সিটিজেনরাই গ্রুপ করে করে রাস্তায়, স্টুডেন্টরাও ছিল তার মধ্যে, ঢাকার রাস্তায় তারা রাত্রিবেলা পাহারা দিত, ট্রাফিক কন্ট্রোল করছিল। ট্রাফিক কন্ট্রোল করতো। তারপরে প্যারামিলিটারি ফোর্সেস কিছুটা দায়িত্ব নিল। পুলিশ হ্যাঁ, যখন ফিরেও এলো, আমার মনে হয় বাংলাদেশের পুলিশ, আমি আবারও বলছি, দীপান্বিতা এটা বেটার বলতে পারবে, বাংলাদেশের পুলিশের আর সেই কনফিডেন্সটা নেই। নেই। বুঝতে পারছো? এই যে ইসলামিস্ট ভিজিলান্টে মব, হ্যাঁ, ল অ্যান্ড অর্ডার কিন্তু এরা যে কোনো সময় চাইলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিজেদের হাতে তুলে নিতে পারবে। তো ল অ্যান্ড অর্ডার দেখার যাদের দায়িত্ব, মানে ফার্স্ট রেসপন্ডার যারা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ইয়ে হলে, তোমার প্রবলেম এলে, সেটা তো পুলিশ। পুলিশ কিন্তু আর ফার্স্ট রেসপন্ডার নয়। বুঝতে পারছো? এটা হুম, এখন সেখানে ব্যাপারটা খুব ঘাঁটা। কিছুটা হয়তো আর্মি দেখে, কিছুটা প্যারামিলিটারি ফোর্সেস দেখে, কিন্তু কিন্তু ইসলামিস্ট মব যারা, এই তৌহিদি জনতা বলে, আর 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 বিভিন্ন ধরনের ফরমেশনস আছে, তাদের কিন্তু এখন স্ট্রিট ভেটো আছে। হুম, সেজন্য তারা যদি পুলিশ স্টেশনে ঢুকে কাউকে বলে যে এই দীপুর সঙ্গে যেটা হলো, হুম, হুম। মানে অনেকটা অসহায়ের মতো তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। তুলে দিত। শুনেছি ওই অগাস্টের ওই সো কল্ড স্টুডেন্ট প্রোটেস্টের পর আ হ্যাঁ, কয়েকশো থেকে হাজার অব্দি নাকি পুলিশকে মারা হয়েছে। টোটাল মানে আ পুলিশ হত্যা হয়েছে। 1000 প্লাস। আমরা জানতে চাই যে এই সংখ্যাটা মোটামুটি কতটা? কারণ ভারতে বিভিন্ন রকম খবর আছে। কেউ বলে যে ১০০০ এর উপর পুলিশ কর্মী মারা হয়েছে পুরো বাংলাদেশে। কয়েকশো এবং ওই মর্মান্তিক দৃশ্য আমরা দেখেছি যে কিভাবে ফ্লাইওভার থেকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে সেটা আমরা দেখেছি। হুম, এবং শুধুমাত্র সেটা নয়, আপনি যেটা বললেন দীপদা যে ওই স্টুডেন্ট রেভলিউশন বা জেন-জি রেভলিউশন এ যে ব্যাপারটা আপনি ডিফারেনশিয়েট করছিলেন ওই নেপালের সঙ্গে, যে নেপালের পরিস্থিতি খুব তাড়াতাড়ি মানে কাবুতে চলে এসেছিল এবং সব আস্তে, আস্তে হ্যাঁ, ওরাই আ ঠিক হয়ে যায়। জিনিসটা আলাদা হয়। কিন্তু কখনো আমরা এটা দেখিনি। হ্যাঁ, আমরা দেখেছিলাম পার্লামেন্টে আগুন লাগিয়ে দিয়েছে সেটা দেখলাম। বাট তারপরে কোন জেল থেকে যে কয়েদি বেরিয়ে চলে গেল, সব ছাড়া হয়ে গেল, পুরনো যারা টেররিস্ট যাদেরকে ফরমার আ প্রাইম মিনিস্টার বা অ্যাডমিনিস্ট্রেশন যাদেরকে ইয়ে করেছিল, মানে জেলে রেখেছিল, সমস্ত দাগী আসামি টেররিস্ট সবাইকে ছেড়ে দেওয়া হলো। জামাতের পুরনো ইয়েদেরকে ছেড়ে দেওয়া হলো। ওয়ার সো ক্রিমিনালদের ছাড়া হলো, আনসারুল্লাহ ওভার বাংলা ক্রিমিনাল টিমের যে হেড, তাকে ছেড়ে দেওয়া হলো, অগস্টেই ছাড়া হলো, অগস্টের লাস্ট উইকে তাকে বেলে মুক্তি দেওয়া হলো। তো ইনি তো ডেজিগনেটেড টেররিস্ট। বুঝতে পারছো? তো তাহলে ল এইটা যে অ্যান্ড অর্ডার মেসেজিং, এই সরকারের দ্বারা যে এই মেসেজিংটা দেওয়া হলো, তারপরে আর পুলিশ কি করে সক্রিয় থাকতে পারে? কিন্তু যারা করেছে আ সরি ভূপেনদা তুমি যদি কিছু জিজ্ঞাসা করতে চাও জিজ্ঞাসা করতে পারো। কারণ আমি কোয়েশ্চেন না, করছি না, তো। তুমি করো, আমি প্রশ্ন করব, একটু পরে করব। তুমি হুম। প্রশ্ন করো। তো তাহলে এবার করালো সেটা বুঝলাম। কারণ এই যে অগাস্ট বা ওই যে জুলাই রেভলিউশন বলে নাকি? তো জুলাই হ্যাঁ, রেভলিউশন এ যদি বিএনপিও একটা অ্যান্টি ইন্ডিয়া যে সেন্টিমেন্ট তৈরি করার পিছনে বিএনপি, জামাত সবাই তো ছিল। কিন্তু পুলিশকে যদি এভাবে ডিমোরালাইজ করে দেওয়া হয়, হুম। পরবর্তীকালে ক্ষমতায় এরা যদি আসে তো তাহলেও তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল করতে পারবে না। কিভাবে করবে? কি মনে হয় দীপান্বিতাদি কি মনে হয়? যে এরা তো ক্ষমতা মানে এই তো ফেব্রুয়ারিতে ইলেকশন তাতে যদি
ক্ষমতায় আসে তারপরে কি অবস্থা হবে? তাদেরকেও তো কন্ট্রোল করতে হবে। challenges that Tariq Rahman needs to face in future or in near soon because হয়তো এটা একটা ধরনের নিয়ন্ত্রণে আনতে পারবেন, তবে পুলিশের ভেতরে কিন্তু একটা অন্তররোষ আছে, যেহেতু তাদেরই ভাই ব্রাদারদেরকে, তাদের জাত, যদি এই কথাটা ওই অর্থে বলি আমি, তাদেরকে এইভাবে করে মেরে ফেলা হয়েছে। এবং আপনারা সংখ্যাটি জানতে চাচ্ছিলেন, যদি এটা কোথাও সরকার ওভাবে স্বীকার করছে না, কিন্তু অনুপস্থিতির প্রতিদিন একটি হাজিরা হয় পুলিশের। সেই অনুপস্থিতির জায়গাটা থেকে এটা কেউ ডিসক্লোজ করতে চাইছে না। বাট আমরা জানি 3000 প্লাস। ডিসক্লোজ করতে চাইছে না, যে অনেকে হয়তো ৩,০০০? ভ হ্যাঁ, 3000 প্লাস। তো অনেকে হয়তো উপস্থিত হচ্ছেন না। যে কারণে আমরা মৃতের সংখ্যা হিসাবে এটা ঘোষণা করতে পারছি না। অনেকে হুম, হুম। হয়তো ভয়ে আসলে উপস্থিত হচ্ছেন না, যে মারা হচ্ছে না। পড়তে পারেন। হয়তো একেবারেই পালিয়ে আছেন এরকম। অনেকে দেশের বাইরেও চলে গেছেন। সেটা আমি কারো কথা হয়তো জানি। তো মানে দেখুন, পুলিশ হচ্ছে একটি প্রশাসনের আজ্ঞাবহ। একদম। যেকোনো সময় তারা রিভোল্ট করতে পারে। সেটাকে আমি আপনি ফেলে দিতে পারছি না। কিন্তু পুলিশ রিভোল্ট এ করতে পারে? আমি বলছি কথাটা, যে যদি তারা চাইতেন যে তাদের এরকম ভাবে আ ভাইদেরকে, বড় ভাইদেরকে, ছোট ভাইদেরকে এভাবে করে মেরে ফেলা হয়েছে একটি অসন্তোষের জায়গা থেকে, সৈন্য বিদ্রোহ হয় না? আমি সেই অর্থে থেকে, সেই ইতিহাসের জায়গা থেকে বলছি, যে তারা হয়তো একটা রিভোল্ট করতে পারত, বা সেরকম জায়গা থেকে। সেটা তারা করবেন না, কারণ তারা সংখ্যায় এখন কম আছেন। এবং আপনারা এই অ্যাটাকটাকে খেয়াল করেছেন কিনা? যে এটা কারা মেরেছে? যেটা বোধহয় সম্ভবত দীপদা বলছিলেন, যে এটা কারা করেছে? এই জায়গাটা আপনি যদি একটু অ্যাটাকের প্যাটার্নটা দেখেন, যে অ্যাকুরেটলি একটা সেম টাইমে ৪০ টা থানায়, ঢাকা সহ উম বাংলাদেশের আরো বিভিন্ন জায়গায় ঘড়ি ধরে সেম টাইমে, সেম একসাথে টাইমে? সেম টাইমে। দ্যা টাইমিং ওয়াজ সেম। সব থানাগুলোতে অ্যাটাক করা হয়েছে। এভাবে করে কারা অ্যাটাক করে? ও বাবা! এ তো এভাবে পুরো এটাতে আপনার একদিনের পরিকল্পনায় ঘটেনি ভাই, তাই না? হুম, এবং হুম। ওখানে এবং আমি যতটুকু, পুলিশের মধ্যে থেকেও ঘটেছে এটা। আমরা যেটা জেনেছি, এটা পুলিশের মধ্যে থেকেই আছে যারা অনেকে এটা করেছে। ইউজুয়ালি সাধারণত উই সি সিমিলার থিংস ইন আ লাইক আর্মি কু। যে হুম ভেতরে একটা হুম একদম আর্মি কুতে এরকম করে ঘটনাগুলো ঘটে। তো একই টাইম ধরে একই রকম, এটা একেবারেই একটা জঙ্গি প্যাটার্ন। এবং হুম, অস্ত্র রেডি ছিল। কি প্রত্যেকটা থানার আক্রমণের এবং অ্যাটাকের স্টাইল এবং ঘটনা একরকম। একদম মিনিটের মধ্যে ঢুকে সাটাসাট কিলিং, মেরে বম্ব ব্লাস্ট করা, এগুলো সব আগে থেকে রেডি করা ছিল। ৫ই অগস্টের আগে তো একটি আমি জায়গাটার নাম কেন ভুলে গেলাম। কিশোরগঞ্জ নয় বোধহয়। আমি সরি, আমি এলাকার নাম বলতে পারছি না। যে থানার মধ্যে ঢুকে ১৩ জনকে, এটা ৫ অগস্টের আগেই ঘটেছে। ১৩ জনকে মেরে একদম আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। আর 5th অগাস্ট স্পেসিফিক্যালি অন দ্যাট ডে এক টাইমিং এ ঘটেছে। কেউ কিছু টের পাওয়ার আগে। তো অনেকটা যেমন করে আসলে বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালে নীরবে একদম হুম, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি তো তখন ঢাকায়। হুম, আমরা ঐদিন রাত্র ১২ টার আগ পর্যন্ত জানি না কিছু ঘটছে। আপনি হুম, বুঝতে পারছেন কি কায়দায় হুম, ঘটেছে হুম, ঘটনাটা? আমরা জানছি যে হ্যাঁ, যেহেতু ভাঙচুর হচ্ছে, ভ্যান্ডালাইজিং হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে। তো আপনার হচ্ছে রাজারবাগের ওখানের যখন অনেক শব্দ হচ্ছে, আমাকে কেউ ভিডিও পাঠাচ্ছে। ওরা জানলা থেকে বের হচ্ছে, সেটা ঘটেছে তাও কিন্তু রাত্র 11:30-12টার দিকে। অনেক পরে। তার আগে কিলিং হ্যাজ বিন ডান। সো এটা তো ভয় পাবারই কথা। দীপদা যেটা বলছিলেন। এটা ভেতরের মধ্যেই রয়েছে। আপনি একটা কোনো রকমের পদক্ষেপ নিয়ে যে কোনো একটা প্রতিবাদ করবেন, কিছু করবেন, এবং অনেকে জিম্মি রয়েছে। আমি এই কথাগুলো একটু প্রকাশই করতে চাই। যেহেতু এটা ভারতের একটি প্ল্যাটফর্মে কথা বলছি। স্ত্রী সন্তান হুমকি দেয়া আছে। তারা কথা বলতে পারবে না। হুম। কোন রকমে কাউকে বাধ্য করা হয়েছে দেশ ছাড়তে। দেশ ছেড়ে গিয়েও তার এখানের কোনো আত্মীয়স্বজন বা এগুলো সমস্ত জিম্মি করা আছে। তারা তো কথা বলতে পারবে না। তো এখন ধরেন আপনি বলছেন যে ফেব্রুয়ারির, আপনার পরবর্তী প্রশ্নটা ছিল যে ফেব্রুয়ারিতে তারা যদি ক্ষমতায় আসে, ল অ্যান্ড অর্ডার আসলে আনতে পারবে না। কিছুটা অবশ্যই আসতে পারবে, বিকজ দ্যাট উড বি অ্যান ইলেক্টেড গভর্নমেন্ট।
অ্যাট দ্য হুম, এন্ড অফ দ্য ডে। তো এটা যেহেতু একটা ইলেক্টেড গভর্নমেন্ট হবে, প্রশাসনিক জায়গা থেকে তখন আসলে যেহেতু একটি মানে এটা তো একটা সিস্টেমেটিক ওয়েতে তখন আর তারেক রহমান কিংবা বিএনপির পূর্ববর্তী আসলে দেশ পরিচালনার একটি অভিজ্ঞতা রয়েছে। একেবারেই তারা জানে হাউ টু রান হুম, আ কান্ট্রি, যেটা আপনার ইউনূস জানে না কিংবা এই হুম। এনসিপির জনগণেরা জানে না। এখন যারা উপদেষ্টা তাদের কারোর এই কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল দেশ না। চালানোর অভিজ্ঞতা নেই। সর্বোচ্চ অভিজ্ঞতা ছিল এনজিও চালানোর। হ্যাঁ? তো তারা তো এখন হুম। ওইভাবে করেই দেশটা চালাবে। তো তখন হয়তো তারা কিছুটা হয়তো এই ল অ্যান্ড অর্ডার একটা একটা ভালো জায়গায় নিয়ে আসতে পারবেন বলে আমার কাছে মনে হয় লজিক্যালি। তো আজকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে যেটা শুনতে পাচ্ছি যে উনি নাকি আগেই মারা গেছিলেন। আজকে ডেট ডিক্লেয়ার করা হয়েছে। আ এটার ব্যাপারেও জানতে চাইবো এবং জানতে চাইবো যে তারেক রহমান আসার পরে বিএনপি বা পার্টির মধ্যে হোক, পুরো দেশের মধ্যে হোক, নিজে ক্ষমতা কতটা কনসলিডেট করতে পেরেছেন এবং আচ্ছা এখন দেখতে পাচ্ছি যে জামাত, এনসিপির তো জোট হয়েছে। তো তাহলে এই মুহূর্তে পলিটিক্যাল ইকুয়েশন কি রকম হয়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশ? আমাকে রোহান কি এটা দীপের কাছে জানতে চাইছেন না আমার কাছে? দীপ না, না বলুক। আমি দুজনের কাছেই জানতে চাইছি। দীপ বলুক। দীপ আমি ভাই অনেকক্ষণ হুম, হুম, পটর, পটর করলাম। হুম, দেখো, আমি যেটা বুঝি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি খুব বড় পার্টি, ঠিক আছে? হুম, বা গত অলমোস্ট ১.৫ বছরে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির অনেক ওয়ার্কার বিভিন্ন ধরনের লিডারের এগেইনস্টে অনেক এক্সটর্শন এটসেট্রা চার্জ এসছে, ঠিক আছে? সাইড বাই সাইড জামাতে ইসলামী বাংলাদেশ, যেটা পলিটিক্যালি কিন্তু খুব একটা বড় অস্তিত্ব নয়, তারা খুব পপুলার হয়েছে, তারা খুব শক্তিশালীও হয়েছে। ইনফ্যাক্ট তারা যখন এই ডাকসু আর জাকসু মানে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন আর সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ইলেকশন যখন তারা জেতে, এটা একটা সাংঘাতিক তোমার কি বলে লোকের মধ্যে, এবং আমিও এটা নিয়ে লিখি। আমি শুধু না, শশী থারুর এটা নিয়ে টুইট করেন যে এটা আমরা কি তাহলে ঢাকায় একটা জামাত ইসলামী গভর্নমেন্ট দেখবো, তার সঙ্গে কি আমরা ডিল করব। হ্যাভিং সেড দ্যাট, বাংলাদেশে এখনো আওয়ামী লীগের সাংঘাতিক পপুলারিটি আছে ভোটারদের মধ্যে, ঠিক হুম, আছে, এবং অনেকখানি ভোটও আছে। এবং ধরো গত বছরের তুলনায় তো আমার মনে হয় এখন অনেকটা যে ইমেজটা ধরো অনেকটা ড্যামেজ হয়েছিল জুলাই আগস্টের সময়, তা মানে যা হয়েছে তারপরে আওয়ামী লীগের নিশ্চয়ই এখন আওয়ামী লীগের প্রতি, এবং অনেকে বলতেও শোনা গেছে সাধারণ মানুষকে যে এর চেয়ে তো শেখ হাসিনা হুম, ভালো হুম। ছিলেন, তাই না? এটা আমরা ফেসবুকে তো দাদা বিভিন্ন রিলে আমি তার রিল এরকম দেখি। দেখি, হ্যাঁ। রিক্সাওয়ালা থেকে শুরু কিন্তু করে একদম যেহেতু মানে একদমই। এবার কিন্তু দেখো, ধরে নেওয়া যাক যে ইলেকশন ১২ তারিখে হচ্ছে, ফেব্রুয়ারি ১২ তারিখে ধরে নেওয়া যাক আওয়ামী লীগ ইলেকশনে যোগ দিতে পারছে না। তাহলে তাদের অনুপস্থিতিতে কিন্তু বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টিরই মানে সবচেয়ে বেশি তোমার কি বলবো, সবচেয়ে বেশি পেনিট্রেশন ইন আ সেন্স, হুম, ইলেকটোরাল হুম, পেনিট্রেশন, বুঝতে পারছো, বাংলাদেশের মধ্যে। হ্যাঁ, সে তুলনায় খুবই পলিটিক্যালি ছোট অস্তিত্ব জামাত। এখন জামাতের ধরে নিচ্ছি তর্কের খাতিরে জামাতের পপুলারিটি অনেক বেড়েছে, বা জামাতের আউটরিচ অনেক বেড়েছে, জামাত অনেক ইয়াং ক্যান্ডিডেটও নিচ্ছে, ঠিক আছে? কিন্তু তা সত্ত্বেও আমার মনে হয় যদি অতখানি যদি ফিক্সও করা হয় ইলেকশন, ওই লেভেলে ফিক্স করা যেখানে বিএনপি কে হারিয়ে জামাত আসছে ক্ষমতায়, আমার হুম, হুম। এখনো মনে হয় সেটা খুব টাফ। আ এই একটা ভয় ভারতের এবং আমিও এটা নিয়ে অনেকবার বলেছি যে আমরা কি একটা জামাত গভর্নমেন্টের সঙ্গে ডিল করব, কিন্তু যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন তো দেখো হয় না, কিন্তু হুম, যদি কিছুটাও যদি ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, তাহলেও বিএনপি কে সরিয়ে দিয়ে জামাতের আসাটা টাফ। আমার ভয়টা অন্য। আমার ভয়টা হচ্ছে যে ধরো ইলেকশন হলো, ধরো বিএনপি এলো, হ্যাঁ না, হুম, সেটা হুম, বাই প্রক্সি জামাত গভর্নমেন্ট না হয়ে যায়, আমার সেটা ভয়। বুঝতে পারছো? এইগুলোকে না হুম, আমরা যখন আলোচনা করি, আমরা নিজেদের দেশে দেখি, দেখো না কেন, ধরো যে কোনো পলিটিক্যাল পার্টি তুমি তুলে নাও, তাদের কি শুধু ইডিওলজি, সেই ইডিওলজিরই লোক সেই পলিটিক্যাল পার্টিতে আছে? যে কোনো হুম, এনি একদম। পলিটিক্যাল পার্টি, লোকে তো সুবিধা মতো যে পার্টি জিতছে সেই পার্টিতে অনেকদিন হয়তো একটা ইডিওলজি ধরে একটা পলিটিক্যাল পার্টিতে আছে, তারপর দেখছে সেই পলিটিক্যাল পার্টি হেরে যাচ্ছে, তখন অন্য পলিটিক্যাল পার্টিতে চলে যাচ্ছে। তার কি ঠিক তো, চলে গেলেই তার কি তোমার ইডিওলজি নেসেসারিলি চেঞ্জ হয়ে যায়? একদম না। এটাও ভুলো না যে বিএনপি আর জামাত কিন্তু একসঙ্গে সরকার করেছে, এবং যেটা হুম, দিয়ে আমরা এই আলোচনা শুরু করলাম ২০০১, সেটা কিন্তু হুম, বিএনপি জামাতের সরকার।
বুঝতে পারছো? বিএনপির মধ্যে নিশ্চয়ই অনেক লোক আছেন যারা লিবারেল মাইন্ডেড বা যারা দেশের ভালো চান বা যারা মুক্তিযুদ্ধকেও সাপোর্ট করেছেন। কিন্তু বিএনপির মধ্যে এরকমও লোক আছেন যাদের সঙ্গে জামাতের খুব বেশি কিন্তু ডিফারেন্স নেই। নেই। তো আমার ভয় হচ্ছে, যদিও দীপান্বিত বললেন এবং আমিও আশা করব, বাংলাদেশ আমার খুব প্রিয় জায়গা। টুইটারে আমি অনেক কিছু লিখি, খুব শক্ত ভাষায় লিখি। তাতে দীপান্বিতার দেশের লোকেরা আমাকে আমার বাবা-মা, বৃদ্ধ বাবা-মাকে নিয়ে অনেক কথা বলেন। কিন্তু আমার খুব পছন্দের জায়গায় বাংলাদেশ। আমি খুব মিস করি ঢাকা। আমি ঢাকাতে অনেক সময় কাটিয়েছি এবং কাটাতে চাই এরপরেও। আমি ফর বাংলাদেশের সেক আমি চাই যে যদি ফেব্রুয়ারি 12 ইলেকশন হয় এবং যদি বিএনপি আসে, তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন, উনি খুব ভালো একটা সরকার চালান এবং এই যে পরিস্থিতির মধ্যে বাংলাদেশ আছে এটা থেকে বাংলাদেশকে সরিয়ে নিয়ে আসেন। কিন্তু আমার ভয় হচ্ছে যে ইলেকশনের আউটকাম, যদি ইলেকশন হয়, প্রথমত একটা কোয়েশ্চেন মার্ক এখনো আছে, যদি ইলেকশন হয় এবং যদি বিএনপি জেতেও, তাহলেও কি বাংলাদেশ জামাতের প্রকোপ থেকে বাংলাদেশ বাঁচবে কিনা এবং কতটা বাঁচবে, এইটা হচ্ছে আমার ভয়। জামাতের প্রকোপ থেকে। তো দীপদা, আমার একটা প্রশ্ন আছে, সেটা অ্যাকচুয়ালি অনেকেই মিস করে গেছে। সেটা হচ্ছে একটা নতুন পার্টি তৈরি হয়েছে যেটা বাংলাদেশি হিন্দুরা করেছে, সেটা হ্যাঁ, বোধহয় আপনি জানেন। হ্যাঁ, হ্যাঁ। তো এই যে একটা নতুন পার্টি তৈরি হয়েছে 2025 সালে, যেখানে তারা যে ক্যান্ডিডেট দেবে যখন ইলেকশন হবে 12ই ফেব্রুয়ারি মোটামুটি ডেটটা আছে। তো মানে আপনি তো অনেকদিন ধরে দেখছেন বাংলাদেশকে অ্যাজ এ অবজার্ভার, অ্যাজ এ জার্নালিস্ট, অ্যাজ এ অ্যানালিস্ট। তো আপনার কি মনে হয় এটা কি কোনো একটা টার্নিং পয়েন্ট হতে পারে, যেখানে না, মাইনরিটি স্পেসিফিক্যালি আপনার হিন্দুরা কি কিছু করতে না, পারে? না, হতে পারে না। আমি আমি আই উইশ দেম অল দ্য বেস্ট, কিন্তু হতে পারে না। আমি তোমাকে বলি, আজকে খালেদা জিয়া নিয়ে পুরনো কথা আবার নতুন করে বলা হচ্ছে। বিভিন্ন রকমের অবিচুয়ারি পড়ছিলাম, আল জাজিরার অবিচুয়ারি পড়ছিলাম, ডেইলি স্টারের অবিচুয়ারি পড়ছিলাম, অন্যান্য জায়গার অবিচুয়ারি পড়ছিলাম। একটা জায়গায় দেখছিলাম যে খালেদা জিয়ার একটা দুঃখ ছিল যে হিন্দুরা হিন্দুদেরকে ভোট দেয় না। তো গয়েশ্বরচন্দ্র রায় এবং নিতাই রায় চৌধুরী, ওনার পার্টির সিনিয়র হিন্দু লিডার, তারা হিন্দু মেজরিটি কনস্টিটুয়েন্সি থেকে এর আগে হেরে গেছে। বুঝতে পারছো? সেই জন্য হিন্দুদের একটা পার্টি হলেই সেই পার্টি সাডেনলি সাংঘাতিকভাবে হিন্দুদের জন্য কথা বলবে, মানে নিশ্চয়ই বলবে, কিন্তু সে হিন্দুদের জন্য কথা বলার জন্য তার সমস্ত ক্যান্ডিডেট জিতে আসবে। অ্যাটলিস্ট তার সমস্ত না হলেও যেখানে হিন্দুরা বেশি বেশি সংখ্যক হিন্দু আছে যে কনস্টিটুয়েন্সিতে, তারা নেসেসারিলি জিতবে এরকম নয় ব্যাপারটা। আমার মনে হয় না, অন্তত আই মে বি রং। আমি তোমাকে একটা উল্টো এক্সাম্পল দিই। 2024 যখন ইলেকশন হচ্ছে তখন আমি বাংলাদেশে। তখন দীপান্বিতাকে চিনতাম না, নইলে অনেক আড্ডা হতো আরো ঢাকায়। সেই সময় আমি কনস্টিটুয়েন্সির নামটা ভুলে যাচ্ছি। বরিশাল ৭ বোধহয়, ইফ আই এম নট রং। সেখান থেকে একজন হিন্দু ক্যান্ডিডেট, ঠিক আছে, যিনি আওয়ামী লীগের খুব বড় লিডার ছিলেন, তিনি আওয়ামী লীগ থেকে বেরিয়ে গিয়ে, কারণ তিনি যেহেতু নমিনেশন পাননি, তিনি একটা মুসলিম মেজরিটি কনস্টিটুয়েন্সি থেকে একটা হিন্দু ক্যান্ডিডেট জিতেছিলেন। ঠিক আছে, এখন আমি নাম নিচ্ছি না, কিন্তু দীপান্বিতা বোধহয় বুঝতে পারছো কার কথা বলছি। তিনি আওয়ামী লীগের সঙ্গে তার ঝগড়া ছিল, তিনি আওয়ামী লীগের লিডার ছিলেন, তিনি আওয়ামী লীগ থেকে বেরিয়ে গিয়ে ঈগল চিহ্নে অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট লড়ে ওই কনস্টিটুয়েন্সিতে যে আওয়ামী লীগের ক্যান্ডিডেট, মুসলিম ক্যান্ডিডেট, তার এগেনস্টে কোর্টে গিয়ে এবং তার নমিনেশন ক্যান্সেল করিয়ে, যেহেতু তার ডুয়েল সিটিজেনশিপ ছিল, তিনি ভুলবশত একটা বিদেশের যে অস্ট্রেলিয়ান সিটিজেনশিপ জমা দেননি, মানে ফেরত দেননি, তার নমিনেশন ক্যান্সেল করে, এটা কিন্তু শেখ হাসিনার বাংলাদেশ, তিনি মুসলিম মেজরিটি কনস্টিটুয়েন্সি থেকে জিতেছিলেন। সেই জন্য হিন্দু পার্টি হলেই নেসেসারিলি জিতবে তাদের ক্যান্ডিডেট, এরকম নয়। ইকুয়েশন গুলো না আরো মানে না বলা হতো যে তারা কি একটা পাবে রিপ্রেজেন্টেশন, মানে ধরে নিন একটা অ্যাজ এ প্রোটেস্ট যদি তারা মানে ইলেকশন লড়ে, তো মানে এর আগে তো আওয়ামী লীগ তাদের করতো প্রতিনিধিত্ব, তো এখন কি তারা নিজস্ব হ্যাঁ, একটা রাজনৈতিক সত্তা গড়ে তোলার মতন জায়গায় আছে, যা ঘটেছে না, আপনার না, না, না। 5ই আগস্টের পর? দেখো, তুমি শুধু এটাই শুনেছো যে একটা পার্টি আছে, আর কি শুনছো তুমি? দীপুচন্দ্র দাসের ধরো পার্টিতে ধরো 200 জন মেম্বার আছে, আমি কথার কথা বলছি, তা সেই 200 জন মেম্বার কি ঢাকার রাস্তায় বসে আছে? একটা পলিটিক্যাল পার্টি কিভাবে এস্টাবলিশ হয়? একটা পলিটিক্যাল পার্টি রেজিস্টার হয়ে গেলেই কি সেটা অ্যাজ আ পার্টি এস্টাবলিশ হয়?
সরি তোমাদের খারাপ লাগবে রোহনের আর তোমার, কিন্তু আমি বলি যে আমি এই কথাটা প্রায় বলি, ঠিক আছে, এটা বাংলাদেশ থেকে সরে এসে বলছি, বেঙ্গল নিয়ে, যে বেঙ্গলের আমার দেখা হ্যাঁ বিগেস্ট অপোজিশন লিডার কিন্তু মমতা ব্যানার্জি, একদম তাই তো? এটা মানবে তো? মানে নিঃসন্দেহে মমতা ব্যানার্জির মতো নিঃসন্দেহে অপোজিশন লিডার, মানে মমতা ব্যানার্জির অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে লোকে প্রশ্ন করতে পারে, কিন্তু মমতা ব্যানার্জি অ্যাজ অ্যান অপোজিশন লিডার সাংঘাতিক, মানে ধরো সাংঘাতিক যে পুরো ইস্যু দেশে। মমতা ব্যানার্জি অ্যাজ আ চিফ মিনিস্টার থাকার সময় হয়েছে, সেই ইস্যুগুলো যদি মমতা ব্যানার্জি অ্যাজ অ্যান অপোজিশন লিডার হলে হতো, একদিন সরকার চলতো না, এটা মানো তো? তো একদম এইটা তো, উনি তো একজন নিঃসন্দেহে। মহিলা, তাই তো? তখন যখন বেঙ্গল কংগ্রেস ভেঙে যখন তৃণমূল কংগ্রেস হলো, তাই না, সেখানে তো হুম, অনেক তাবড় তাবড় লিডার ছিল, কিন্তু মমতা ব্যানার্জি তো করতে পারলেন না পার্টিটা। তো ঠিক সেইভাবে হিন্দু নির্যাতন হচ্ছে বলে একটা হিন্দু 5-10 জন হিন্দু মিলে একটা হিন্দু পার্টি রেজিস্টার করেছে, ব্যাস এটুকুই খবর। দীপু হুম, চন্দ্র দাসের মৃত্যুর পরে তাদের তো রাস্তায় বসে থাকা উচিত ছিল, ঢাকার রাস্তায় অবরোধ করে, তাই না? তাদের তো বলা উচিত ছিল আমি সরকার চলতে দেবো না, ইন্টারিম গভর্নমেন্ট, আমাকে মারতে হলে রাস্তায় মারুন। তো তুমি তো সেইভাবে কনফিডেন্স পাও, তুমি খাতায় কলমে একটা কাগজে তুমি একটা পার্টি রেজিস্টার করে নিলে, তাহলে তাতে কি গেল এলো? জামাতও তো হিন্দু ক্যান্ডিডেট দিয়েছে, সেই হিন্দু ক্যান্ডিডেট হয়তো জিতেও যাবে, তাই না? ওখানে গোবিন্দ প্রামাণিক আছে, তিনিও বলছেন যে ইউনুসের সুরেই কথা বলছেন যে এগুলো ইন্ডিয়া ফেক নিউজ ছড়াচ্ছে। আমাদের বন্ধু শাহিদুল একটা খুব ভালো কথা বলেছিল, বলি এটা কটু কথা কিন্তু তাও বলি, যে উনি, এটা অনেক আগে, এটা তোমার তখন শেখ হাসিনা ছিলেন বাংলাদেশে, উনি বলেছিলেন যে আল্লাহ এই বাংলাদেশি হিন্দুদেরকে বাংলাদেশি হিন্দু লিডারদের থেকে বাঁচান। উনি খুব ট্রোল হয়েছিলেন কথাটা বলার পরে, বুঝতে পেরেছো? আমার খুব মজা লেগেছিল, আমি বোধহয় শেয়ারও করেছিলাম ফেসবুকে, যে এই হিন্দু লিডারদের থেকে হিন্দুদেরকে আপনি বাঁচান আল্লাহ, ঠিক আছে? যে এটা এটা খারাপ কথা, কিন্তু ধরো হিন্দুদের যে বাংলাদেশে আরো ঐক্যবদ্ধভাবে একটা পলিটিক্যাল ফোর্স হতে পারেনি, সেখানে হিন্দু পলিটিক্যাল লিডার না, আমি হিন্দু কমিউনিটি লিডারদেরও দোষ দেবো। আজকে বললে হবে না দীপুচন্দ্র দাসের সঙ্গে এরকম কেন হচ্ছে, ওখানে অনেক হিন্দু কিন্তু খুব ভালো ভালো করছে, এবং অনেক হিন্দু এখন তাদেরকে টার্গেটেড ভাবে সরিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, ধরো কলেজের প্রিন্সিপাল, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এরকম প্রচুর হিন্দুকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এতদিন তারা যারা ছিলেন, এবং আরো বড় ধরো ব্যবসায়ী ছিলেন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন, আর্মিতে সিনিয়র পোস্টে ছিলেন, পুলিশের সিনিয়র, ফর দ্য কমিউনিটি তারা কি করেছে? কেউ কিছু করেননি আমি বলছি না, কিন্তু অ্যাজ আ কমিউনিটি তারা কি করেছে? শুধু কাঁদলে তো হবে কিছু না ভাই, তোমাকে তো নিজেকেও ঐক্যবদ্ধ হতে হবে। তো তোমার প্রশ্নে ফিরে আসি, যে পার্টি না, আমার মনে হয় না এখন অব্দি আমি কিছু দেখিনি যে এই পার্টিটা একটা রেজিস্ট্রেশন হওয়া ছাড়া এই পার্টি এমন কিছু করেছে। দেখো এটা এত বড় একটা ইস্যু না, এবং এত ভয়াবহ একটা ইস্যু, এখানে ওই মিনমিন করে চললে হবে না, এখানে তোমাকে অনেক অ্যাগ্রেসিভলি চলতে হবে, বুঝতে পারছো? একদিকে তুমি এসে তোমার ডেইলি স্টার আর প্রথম আলো জ্বালিয়ে দিচ্ছে, হ্যাঁ, তোমার কালচারাল সেন্টার পুড়িয়ে দিচ্ছে, তোমার হাই কমিশনের মধ্যে ভেতরে অলমোস্ট ভেতরে ঢুকে গেল। অন্যদিকে তুমি একটা পার্টি রেজিস্টার করে এসে বললে, রেজিস্ট্রেশন করে এসে বললে ভাই এবারে দাবিতে দেখো হিন্দু পার্টি হয়ে গেল, তাহলে থোড়াই হয়? তোমাকে তো দেখতে হবে না কার সঙ্গে তুমি লড়ছো, তোমাকে তো আওয়াজটাও সেরকম করতে হবে, বুঝতে পারছো তো? রোহন, আই এম সরি আমি এভাবে ডিরেক্টলি বললাম, কিন্তু আমার মনে হয় যে অ্যাজ আ পার্টি যদি কাউকে এস্টাবলিশ হতে হয় আজকের বাংলাদেশে, সেই পার্টিকে এবং সেই পার্টির লিডারকে অনেক বেশি অ্যাগ্রেসিভ হতে হবে। আর কবজির তাছাড়া রোধে। তাদের ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান মিডিয়া ছেড়ে দাও, ইন্ডিয়ান মিডিয়ান তাদের নিয়ে হয়তো কথা বললে তাদের অভ্যন্তরীণ অনেক হয়তো ঝামেলা হবে, কিন্তু তুমি ইন্টারন্যাশনাল মিডিয়া তাদের সঙ্গে কথা বলছে না কেন? তারা রয়টার্স তাদেরকে নিয়ে কথা বলছে না কেন? তারা প্রতিরোধ কি করেছে, বুঝতে পারছো? তো এইটা এটা কিন্তু কিছুটা তোমার মানে একটা পলিটিক্যাল ফোর্স হিসেবে যদি তোমাকে এগিয়ে নিয়ে যেতে হয় নিজেকে, তোমার মধ্যে একটা, যেটা হিন্দিতে একটা কথা আছে না, চুৎসপা, তোমার একটু চুৎসপা লাগবে ভাই। আর হ্যাঁ, রোহন তাছাড়া বলো। ইলেকট্রাল ডেমোক্রেসিতে তো মাইক্রো ম্যানেজমেন্ট, বুথ লেভেল অফ দি পেনিট্রেশন চাই না আমার, বুথ লেভেল অফ শুধুমাত্র দ্য তো দল। পেনিট্রেশন চাই। হ্যাঁ, এবং আপনি যেটা বলছিলেন না, যে জামাতের কথা যেটা বলছিলেন এবং বিএনপির কথাও বলছিলেন, যে এত বড় পার্টি এই বুথ লেভেল অবধি পৌঁছানো, যে ক্যাডার অব, মানে প্রত্যেক বুথে বুথে যাওয়া, ইনফ্লুয়েন্স করার যে ব্যাপারটা, সবকিছু ম্যানেজ করার মাইক্রো ম্যানেজমেন্ট, এটাই আপনি অ্যাবসলিউটলি। বলছিলেন না আজকে কিছুক্ষণ আগে, যে হুম, অ্যাবসলিউটলি আজকে যে বিজেপি যে জামাত যেতে, ধরো যেখানেই যেতে, যে হুম, স্টেটেই যেতে, বা হুম, ধরো সেন্টারে যেতে, বুথ লেভেল ম্যানেজমেন্ট না, ইলেকটোরাল মেশিনারিটা তুমি দেখো, একদম
অনেক একদম ভালো কথা রাহুল গান্ধী বলছেন, এতদিন হয়ে গেছে, অনেকটা অ্যান্টি ইনকামবেন্সি আছে, কিন্তু বুথ লেভেল অব্দি তোমার এফিসিয়েন্সি, বুথ কিচ্ছু নেই ওয়ার্কারও জানে তার কংগ্রেসে। কাজ কি। হ্যাঁ, তো সেইটা তোমায় দেখতে হবে, তো সেইটা এত তাড়াতাড়ি করাও মুশকিল। কিন্তু আমি আমি অ্যাকচুয়ালি যখন ওটা বলছি বুথ লেভেল অব্দি যাচ্ছি না, আমি বলছি যে ইনিশিয়াল যে মেসেজিংটা না, হুম। তুমি ধরো একটা পলিটিক্যাল পার্টি, এরকম একটা সময় তুমি এরকম একটা পপুলেশনকে বা এরকম একটা ভোটার সেটকে নিয়ে তো রিপ্রেজেন্ট করছো, তোমার অনেক বেশি তোমার তার হ্যাঁ, এটা তুমি বলতেই পারো মেইন স্ট্রিম মিডিয়া ভয় আছে, তারা তাদেরকে ইন্টারভিউ নেবে কিনা বা তাদেরকে সেই স্পেসটা দেবে কিনা, কিন্তু আজকের দিনে কিন্তু চাইলে অনেকভাবে নিজের কথা জানান দেওয়া যায়, জানানো যায়। তাই না? একদম। তো তো তুমি যদি তাহলে এখন সরকারেরই পরিস্থিতি সঙ্গে আপোষ করে নাও বা পাওয়ার্স দ্যাট বির সঙ্গে আপোষ করে নাও, হ্যাঁ, বা আমি বলছি না তারা আপোষ করে নিয়েছেন, কিন্তু আমি বলছি তুমি আমার মেসেজিংটা এনাফ মনে হয় না, তাদের মেসেজিংটা। আমি আইল বি ভেরি হ্যাপি টু বি প্রুভড রং। আমি দেখতে চাই ফেব্রুয়ারি 12-তে যে নতুন হিন্দু পার্টি হয়েছে তারা অনেক সিট পেয়েছে এবং তারা পার্লামেন্টে অনেককে পাঠিয়েছে, আইল বি ভেরি হ্যাপি। বাট আমার এখন অবধি সেরকম কোনো অতটা কনফিডেন্স আসেনি তাদের প্রতি। তো আমি জানতে চাইবো দীপানিতাদির কাছে, তো আমরা মোটামুটি ধরেই নিচ্ছি যে ওয়েস্টার্ন পাওয়ার যদি বসিয়েছে মোহাম্মদ ইউনূসকে আহ, ইয়েতে আহ, প্রধান উপদেষ্টা হিসাবে বা ইন্টারিম গভর্নমেন্টের চিফ হিসাবে, তো তারা তো চাইবে না না যে ইউনূস যাতে ক্ষমতা থেকে যাক। তো এই মুহূর্তে কি তাহলে ইলেকশন হতে পারে, হওয়া সম্ভব? আর যদি হয়, তার আগে কি ইউনূস কোনো রকম কিছু মিস অ্যাডভেঞ্চার করার ট্রাই করতে পারে? কারণ যেরকম স্টেটমেন্ট, মানে যত দূর বিছানা তার থেকে বেশি পা ফেলানো যেরকম ওই বিদেশ মন্ত্রকের তরফ থেকে স্টেটমেন্ট ইস্যু করা হচ্ছে, তাও আবার ভারতের মতো শক্তিধর দেশকে, এবং এবং এক্সট্রিমলি আনডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে যেরকম কথাবার্তা বলা হচ্ছে, যেগুলো শালীনতার ভাষা, মানে ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে শালীনতার ভাষা ছাড়িয়ে যাচ্ছে। সো এগুলো কি ডেলিভারেট প্রভোক করা, এইগুলো কি চলছে বাংলাদেশ, মানে চাইছেটা কি তাহলে? এটা তো আসলে বোধহয় ভারতীয়রাও বলছে, ভারতের প্রশাসন থেকেও বলছে যে পরিষ্কার করে বলা হোক যে আসলে তারা কি চায়, কি যে চাইছে এটা নিজেও ইউনূস ক্লিয়ারলি জানে বলে আসলে আমার কাছে মনে হয় না। আমি তাত্ত্বিক জায়গা বাদ দিলাম বা তথ্য ভিত্তির উপরে একজন সাংবাদিক হিসাবে না, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে যে আমি যদি বলি, উনি শুধুমাত্র উম একেবারেই আ পাপেট এখানে আসলে। উনি না, আমার কাছে একদম মনে হয়েছে গত ২-৩ মাসে উনি নিজেও আসলে এখন অনেক কিছু না সামলে উঠতে পারছেন না। একেবারেই পারছেন না। এই এনসিপি উনি কন্ট্রোল করতে পারছেন না। উনি দেশের ল অ্যান্ড অর্ডার ও কন্ট্রোল করতে পারছেন না। কারণ উনি বুঝেই উঠতে পারছেন না যে what to do, how to do. বিকজ আমি একটু আগের কথায় যেটা বললাম, উনার কিন্তু এনজিও চালানোর অভিজ্ঞতা, দেশ নয়। দেশ চালানোর উদ্দেশ্য উনার একটা হিংসা মনোভাব ছিল আ আওয়ামী লীগের শেখ হাসিনার প্রতি। সেটার একটা বিষয় ছিল, একটা প্রতিহিংসার বিষয়ও আছে। যেহেতু উনার যতটুকু উনি দাবি করেন যে প্রাপ্ত সম্মান যেটা পাওয়া উচিত ছিল সেটা হয়তো উনি মনে করেন যে আওয়ামী লীগ সরকার আমলে তিনি পাননি। তার পেছনে অনেক বেশি লাগা হয়েছে এরকম একটি জায়গা থেকে। আম যেটা দ্বীপ একটু সন্দেহ প্রকাশ করছে বা এটা অনেকেই হয়তো সন্দেহ প্রকাশ করছে যে আদৌ ইলেকশনটা হবে কিনা বাংলাদেশে। হুম। এখন পর্যন্ত যতটুকু বুঝি, আ যতটুকু আয়োজন সবকিছু দেখছি, মনে হয় যে হবে। কেননা তেমনটা না হলে আসলে ঠিক ২৫শে ডিসেম্বর আমি শুধু বলব না যে আসলে খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন এইজন্যই তারেক রহমান বাংলাদেশে এসছেন। I don't think so. So there is a reason that he came over না? তো এটা ইলেকশনের সাথে সম্পৃক্ত তো বটেই। এখন আপনি যেটা প্রশ্ন করছিলেন যে সে কি জানি প্রশ্নটা করেছেন যে সেই ইলেকশনের আগে আ নতুন কোনো হ্যাঁ, ভেলকিবাজি মানে দেখাবে বা এরকম কোনো কিছু? মানে আমি বলতে চাইছি, মানে এই ইলেকশনের আগে এরকম স্টেটমেন্ট, সেভেন সিস্টার আলাদা করে দেব, এই করব ওই করব, তারপর এই ডিপ্লোম্যাটিক স্টেট ল্যাঙ্গুয়েজে এমন ভাবে উনি ইস্যু করছেন, ইয়েগুলো কথাবার্তা বলছেন, বা যে যে পররাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে যে স্টেটমেন্ট ইস্যু করছেন, সেগুলো তো কোনোভাবেই ভারতের মতো
যার প্রতিবেশী দেশ হচ্ছে ভারত, যার ভারত থেকে পুরো ট্রান্সশিপমেন্ট, তার আনাজ, তার চাল, তার পেট্রোকেমিক্যালস, বাকি 3 দিক দিয়ে ভারতে ঘেরা এয়ার স্পেস পুরো, আহ, মানে এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে থেকে ওটাই আমি বলছিলাম যে যত বড় বিছানা তার থেকে বেশি পা ফেললে যে ব্যাপারটা হচ্ছে না। তো আমি এই একটি স্টেটমেন্ট কথা ইস্যু করা সরকারের তরফ থেকে, আমাদের হাই কমিশনারকে সামন করা মাল্টিপল টাইমস। uh, in my observation since last 16 months, Dr. Yunus doesn't know the diplomatic language. He doesn't have any sense or knowledge or minimum level of knowledge on diplomacy. ওনার উনি যাকে বসিয়েছেন, ওনার প্রেস সচিব শফিকুল, হি ইজ অলসো, তাদের মধ্যে কারোর আসলে এই ডিপ্লোম্যাসি বিষয়টা সম্পর্কেই কিন্তু ওনার জানা নেই। দেখুন, থাইল্যান্ডের একটি সাইড ইভেন্টে কিন্তু উনি হেন কোনো কাণ্ড করেননি মোদিবাবুর সঙ্গে দেখা করার জন্য এবং একটা হ্যান্ডশেক করে ছবি উঠানোর জন্য। উনি তো সেই লোক। তো উনি আসলে উনি তো নিজেই এনডিটিভিতে এই থ্রেটটা করেছিলেন, সেভেন সিস্টার যে ভারত যদি বাংলাদেশের ব্যাপারে নাক গলায়, সেভেন সিস্টারের উনি এই করবেন সেই করবেন। এরপরে উনি যাদেরকে দিয়ে প্রতিনিয়ত বলিয়েছেন এনসিপি। আপনি কি অবগত আছেন গত 2 দিন তারেক রহমান বাংলাদেশে ঢোকার পর থেকে এনসিপির কি অবস্থা? সেই ন্যাশনাল চিলড্রেন পার্টি, না, স্টুডেন্ট পার্টি, বাট উই সে ন্যাশনাল চিলড্রেন পার্টি। এটা আমি এখানে একটু বললাম সকলের মজা পাওয়ার জন্যে। আমরা বলতে বাধ্য হচ্ছি তাদের শিশুতোষ অনেক রকমের আচার-আচরণ দেখে। এটা ভেঙে যাচ্ছে। একের পর এক সবাই পদত্যাগ করছে। নারীরা ইস্তফা দিচ্ছে। বেরিয়ে যাচ্ছে। ওনারা হুম। যে ভারতের সেভেন সিস্টার্স ভেঙে ফেলার হুমকি দিয়েছেন, তাদের সিস্টার্সরা সবাই বেরিয়ে যাচ্ছে সেখান থেকে। এবং ঘোষণা দিয়ে তারা জামাতের সঙ্গে আসলে জোট বাঁধছে। এবি পার্টিও জামাতের সঙ্গে জোট বেঁধেছে। তো তাদের যারা শক্তি তারা তাদের নিজেদের মধ্যে ঐক্যবদ্ধতার জায়গাটা কোথায়? এবং হাদি হত্যার পরে আপনি দেখেছেন কিনা আমি জানি না। ওরা গিয়ে এখন শাহবাগে বসে আছে। সেখানে কি মানুষের কোনো রকমের সমর্থন তাদের সঙ্গে আছে কিনা আর? কারণ মানুষ ধীরে, ধীরে বুঝতে পারছে যে এটা একটা লাশের রাজনীতি করেছে তারা। 2024 এর জুলাইয়ে তারা যে মুগ্ধ নামে যে ছেলেটির হত্যার বিষয়টা, এটা ধীরে, ধীরে এখন প্রমাণিত হচ্ছে যে তারা একজনকে করে, আপনারা জানেন যে এই শরিয়ামুখী যারা জঙ্গিরা যারা বা যারা এই ধরনের আসলে র‍্যাডিক্যাল ইসলামিস্ট মানুষ যারা থাকে তাদের মধ্যে আত্মঘাতী মানুষের সংখ্যা থাকে, তারা ট্রেইনড থাকে। তাদেরকে একজন, একজন করে এখন আমি এগুলো বলায় হয়তো আমার এমনি অনেক চাপ, আরো চাপ আসতে পারে যে তাদেরকে এনে আপনি তারা জানে যে আপনি জাস্ট ওই যে আবু সাঈদের কথা, মুগ্ধর কথা না, আবু সাঈদের কথা। আপনি দেখবেন যে সে নেশাখোর একটি ছেলে, সে প্রভোক করছে পুলিশকে। অগাস্টের হুম। অনেক পরে আমাদের কাছে একটি ভিডিও আসলো যেখানে গিয়ে তিনি কিন্তু আগে পুলিশকে মেরেছে। মেরে রীতিমতন অশ্লীল ভাষায় তাকে প্রভোক করে বলেছে, আমাকে মার এরকম করে। মেরে পিটিয়ে তারপরে যখন একটা হাতাহাতি হয়েছে, যদিও পুলিশের আঘাতে সে মারা যায়নি। এই ধরনের মানুষদেরকে এনে আপনি একটা সেনসেশন ক্রিয়েট করবেন মধ্যবিত্ত মায়েদের মধ্যে, ভাইয়েদের মধ্যে। সেই দিয়ে কতক্ষণ রাজনীতি আসলে চলবে? তো আসলে ইউনূসের আর কি ভেলকিবাজি দেখানোর আছে? মানে দেখুন, মানে এ হচ্ছে গায়ে পায়ে পাড়া দিয়ে একটা যুদ্ধ লাগানোর পরিস্থিতি তৈরি করা। হাই কমিশনে অ্যাটাক করার মানেই হচ্ছে যে তুমি আসো আমাকে মারো। এই আবু সাঈদেরই বিগার বাহ! ভার্সন হচ্ছে ইউনূস। আমি বাহ! বলবো আবু সাঈদের মোস্ট ম্যাচিউরড ওল্ডার ভার্সন, বৃদ্ধ ভার্সন হচ্ছে ইউনূস। এটা করে তো বলছে তুমি আমাকে মারো। হ্যাঁ, বুড়ো বয়সে অনেকের কিন্তু মাথার অনেক বুদ্ধিও লোপ পায়। সকলের না, অনেকের তীক্ষ্ণ হয়, কারো লোপ পায়। তো উনি কিন্তু নিজে, আমি একদম বাস্তবটাই বলি আপনাদেরকে, উনি কিন্তু ওনার উপরে যদি আসলে ওই বড় যেই ডিপ স্টেটই বলি, সোরস পরিবারের কথাই বলি না, কারণ আমি একদম নাম মেনশন করেই বলছি। এদের উপরের হাতটা যদি না থাকতো, উনি নিজ বুদ্ধিতে রাজনীতি করা যেটা বলে, পলিটিক্স এবং বাংলাদেশের মাটির সঙ্গে মাটির যে রাজনীতি, উনি ১ মিনিটও টিকে থাকতে পারত না। ঠিক। হি ডাজন্ট নো যে নেক্সট স্টেপ কি হওয়া উচিত। উনাকে শুধু যেভাবে করে বলা হয়, উনি সেভাবে করে আগাচ্ছেন। তো উনার কর্তারা যদি আবারও বলে তাহলে হয়তো সেটা উনি করতে পারেন।
কিন্তু ওনারা যা চেয়েছেন, যেভাবে চেয়েছেন শেখ হাসিনার বিচার করা, অন্যান্য সকল কিছু করা, এমন করে আসলে নির্বাচন এবং আমরা সকলেই জানি তারেক রহমান বাংলাদেশে আসার আগে ডক্টর শফিকুর রহমানের সাথে লন্ডনে তাদের মিটিং হয়েছে। ইউনূসও গিয়ে দেখা করেছে। তো তারা যা চাইছে তাই করবে। আমি দীপ একটি কথা বলেছে, আমি তখন কথার মাঝখানে ঢুকিনি। আপনাদের ভারতীয়দের জানার উদ্দেশ্যে একটি কথা আমি বলি যে জিয়াউর রহমান কিন্তু সেই ব্যক্তি যিনি গোলাম আজমকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে এসেছিলেন এবং বাংলাদেশ ন্যাশনাল পার্টি তৈরির পিছনে অনেক বড় একজন রাজাকারের কিন্তু ভূমিকা আছে। তো এখন আপনারা তো ওই একই জিনিসই আরকি যে অর্ধেকটা আমি রইলাম প্রশাসনের, অর্ধেকটা আমারই ভাই ব্রাদাররা অপোজিশনে থাকলো আরকি। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে তারা যেহেতু তাদের এরকমও গুঞ্জন শুনছি যে তারেক রহমান হয়তো ইউনূসকেই প্রেসিডেন্ট হওয়ার অফার-টফারও করতে পারেন। এখন দেখা যাক আদতেও আসলে ইলেকশনটা হবে কিনা আরকি। আমার মনে হয় এখন আর তার ওইগুলো ভেলকিবাজি আর হুমকি-ধামকি দেবার আর কিছু আছে বলে আমি মনে করি না। দীপদা, আমরা কি করছি? এটা 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 কি বলবো বলো, এটা ইন্ডিয়ার ইন্ডিয়ার কাছে অপশনস খুবই কম। আনন্দবাজারে একটা লেখা বেরিয়েছে, তোমরা হয়তো পড়েছো, যে ইন্ডিয়া এখন বিএনপির দিকে ঝুঁকছে, মানে শেখ হাসিনা তো এখানে আছেন, আওয়ামী লীগ এখানে আছেন, কিন্তু যেহেতু এখন আওয়ামী লীগ ইলেকশনে পার্টিসিপেট করছে না, সেজন্য ইলেকশন তারিক রহমানের সঙ্গে ইন্ডিয়ার কথা হয়েছে। এখন এই জিনিসগুলো নিয়ে আমি বলি না, কলকাতায় অনেক সাংবাদিক আছেন, দিল্লিতেও আছেন, তারা অনেক সময় লেখেন বা বলেন, মনে হয় যে তারা প্রাইম মিনিস্টার্স অফিসেই বসে আছেন এবং তার মানে সেখান থেকেই উনি শুনেছেন। ঠিক আছে? তো এই আমি যেটুকু মানে যেটুকু আমি বুঝতে পারি সেটুকু নিয়ে আমি কথা বলার চেষ্টা করি। যেটা আমি জানি না সেটা নিয়ে কথা বলি না। আমার কোনো অ্যাক্সেস নেই প্রাইম মিনিস্টার্স অফিসে। সেই জন্য আমি এই কথাগুলো বলব না। কিন্তু আমার মনে হয় যে দীপান্বিতার সঙ্গে আমি একদম একমত যে বেসিক্যালি একই বাবার দুজন ছেলে আরকি। বুঝতে পেরেছো? বিএনপি আর জামাত। তোমার বিএনপি একটু পলিশড, আর জামাত হচ্ছে মানে একদমই যা দেখছো তাই পাচ্ছ টাইপের। মানে এই ব্যাপারটাতে। ঠিক আছে? এবার আমি তোমাকে একটু আগে বলছিলাম যে বিএনপির মধ্যে নিশ্চয়ই অনেক অনেক লোক আছেন যারা খুব ওয়েল স্পোকেন, তারা মুক্তিযুদ্ধের নিয়েও তারা তাদের তাদের সঠিক চিন্তা, বা যারা একটু অন্যভাবে ভাবেন, যেরকম গয়েশ্বরচন্দ্র রয় আর নিতাই রায় চৌধুরী, ওনারা তো হিন্দু, ওনারা তো বিএনপির মেম্বার এবং খুব সিনিয়র মেম্বার। তো নিশ্চয়ই বিএনপি ঠিক বিএনপির সঙ্গে ডিরেক্টলি ওভাবে জামাতের ইয়ে নেই, কিন্তু মানে আমি মানে কি বলবো, মানে বিএনপি কি প্রো প্রো পাকিস্তান? অফকোর্স বিএনপি ইজ প্রো পাকিস্তান। সেটাই তো মেইন ডিফারেন্সিয়েটর বিটুইন বিএনপি আর আওয়ামী লীগ। ঠিক আছে? এখন আনন্দবাজারে যে লেখাটা বেরিয়েছে যে ইন্ডিয়ার সঙ্গে কথা বলে তারিক ফিরেছে, এবং সেটা নিয়ে অনেক নানা রকম লোক, বাংলাদেশে নানা রকম পলিটিক্যাল ফোর্স কিন্তু অনেকে অনেক কথাও বলছে ইলেকশনের রেশারেশির জন্য, যে ইয়ের কথা, ইন্ডিয়ার পাচেটে এলে কিন্তু ওখানে রাজনীতি করতে পারবে না একদিনও। জামাতের লোকেরাও বলছে, আবার বড় বড় ইউটিউবাররাও বলছে। কিন্তু সেটা শুনে আমাদের উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের ওয়েট করা উচিত যে একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসুক। তবে হ্যাঁ, দেখো, যেই মুহূর্তে একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসবে, সেটা যেভাবে ইলেকশন হোক না কেন, ইন্ডিয়ার সঙ্গে তাদের কাজ করতে হবে। ঠিক আছে? যতই তারা পাকিস্তানের দিকে ঘেঁষুক। হ্যাঁ, এটা কিন্তু একদম ইকোনমিক রিয়ালিটি। ঠিক আছে? তো ইডিওলজি, রিলিজিওসিটির উপরে হচ্ছে ইকোনমিক্স। তো তোমার পেটের দায়ে ইন্ডিয়ার সঙ্গে তোমাকে কথা বলতে হবে। মানে ইন্ডিয়াকে বাইপাস করে তুমি অন্য জায়গা থেকে চাল আনবে, ডাল আনবে, এগুলো বলার জন্য ঠিক আছে, কিন্তু খুবই মুশকিল সেটা করার। সেটা ইন্ডিয়ার সবচেয়ে বড় বার্গেনিং চিপ। তো আমার মনে হয় ইন্ডিয়াও চায় একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসুক, যেটা দীপান্বিতা বললেন, এবং এটা সত্যি যে ইউনূস সরকার কিন্তু অনেক চেষ্টা, মুখে মুখে যাই বলে থাকুক না কেন, ভেতরে ভেতরে অনেক চেষ্টা করেছে মোদির সঙ্গে কথা বলার, মোদি কথা বলেননি। ঠিক আছে? এটুকু আমি জানি, মানে কথা বলেনি, মানে যেটুকু বেসিক মিনিমাম কথা বলতে হয় তার বাইরে কথা বলেননি। কারণ ইন্ডিয়ার স্ট্যান্ড, অফিসিয়াল স্ট্যান্ড, এবং সেটা ঠিক স্ট্যান্ড, যে এটা তো ইলেক্টেড গভর্নমেন্টই না, এদের সঙ্গে কেন একটা মানে মোদি সরকার কথা বলবেন। তো একটা ইলেকশন হলে যদি একটা সরকার আসে, এবং যেই প্রাইম মিনিস্টার হোক, যদি তারেক রহমান প্রাইম মিনিস্টার হয়, এটাও আমি দীপান্বিতার সঙ্গে একমত যে তারেক রহমান, আমি ইনফ্যাক্ট একটা কলম লিখেছিলাম প্রিন্টে, যে তার কলমটার হেডলাইনই এটা ছিল যে বাংলাদেশে কি ইলেকশন হবে। আমরা এই প্রশ্নটার সঙ্গে জড়িত আছে আরেকটা প্রশ্ন, তারেক রহমান কি দেশে ফিরবেন। তাতে আমি লিখেছিলাম, তারেক রহমান যদি দেশে ফেরেন তাহলে আমরা ধরে নিতে পারি যে ইলেকশন হবে। তো এটা ওনার মার অসুস্থতার জন্য উনি ফিরেছেন তা নয়, শুধু তাই নয়, উনি ইলেকশনে পার্টিসিপেট করার জন্য ফিরেছেন।
তো ইলেকশন হুম হয়তো হবেই, এবং যদি হয়, দেখো এখন অনেক ইফস অ্যান্ড বাটস আছে, কারণ ফেব্রুয়ারি 12 এখনো হুম সময় আছে যা হচ্ছে বাংলাদেশে। কিন্তু যদি ইলেকশন হয়, আমার মনে হয় আহ, বাংলাদেশের যে কোনো ইলেক্টেড গভর্নমেন্টের ইন্ডিয়ার সঙ্গে কথা বলতে হবে। কিন্তু উই শুড অলসো নট বি আন্ডার ইলিউশন, যে এনি কাইন্ড অফ ইলিউশন যে সবকিছু এভরিথিং ইজ ওকে সাডেনলি। উই ক্যান হোপ যে নতুন যে সরকার আসবে তার সঙ্গে তারা চেষ্টা করবে যে এই সময় ভারতের সঙ্গে যেভাবে একটা ডিপ্লোম্যাটিক ফল আউট হয়ে গেছে সেটা না হয়, কন্টিনিউ না করে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড দেখো, পলিটিশিয়ানরা না ইমোশন, পলিটিক্স তো ইমোশন নিয়ে খেলা করাটা একটা, কিন্তু সিভিল সোসাইটিতে একটা খুব ডিপ অ্যান্টি ইন্ডিয়া হেট্রেড আছে, সবার মধ্যে আছে আছে আমি বলছি না, কিন্তু অ্যাটলিস্ট যেটা তা এখন তুমি দেখতে পাচ্ছ একটা অ্যান্টি ইন্ডিয়া আছে। আমাদের অনেক সময় অ্যানালিসিসটা ভুল হয় এটা ভেবে যে এটা শুধুই রিলিজিয়নের কারণে, তা কিন্তু নয়। একটা না ইন্ডিয়ার উপর রাগ আছে যে বিগ ব্রাদার বর্ডার কিলিং করে আমাদের দেশ চালায়, যেটা একেবারেই সত্যি না। যে আমাদের দেশ চালায়, হাসিনাকে ক্ষমতায় রেখেছিলেন, 71-এ অতখানি ভূমিকা নয়, আমাদের মুক্তিযোদ্ধারাই, আমাদের গ্রামের মানুষই যুদ্ধ করেছে, ইন্ডিয়া কি করেছে, কতটা করেছে, নানা রকমের কথা। কিন্তু হ্যাঁ, অফকোর্স তার মধ্যে রিলিজিয়নও একটা অ্যাসপেক্ট, কিন্তু একটা অ্যান্টি ইন্ডিয়া হেট্রেড আছে। পলিটিশিয়ানরা ইলেকশনের সময় সেটা কাজে লাগাবে, এটা তো অবভিয়াস, এটা তো সব সব দেশের অবশ্যই পলিটিক্সেই সেটা হয়, রাইট? মানে সভ্য দেশ, আর আমাদের চেয়ে অনেক বেশি সভ্য দেশের, পাশ্চাত্য দেশের রাজনীতিতেও এই ধরনের বেসিক ইমোশন নিয়ে খেলা করা হয়। হয় হয় কিন্তু ওয়ান্স দের ইজ এন ইলেক্টেড গভর্নমেন্ট, আমার মনে হয় তাদের ইন্ডিয়ার সঙ্গে নেগোশিয়েটিং টেবিলে বসতে হবে, এতে ছাড়া কোনো উপায় নেই। এবং সেটুকুই হচ্ছে আমার জন্য, সেটুকুই আশার আলো, যে হুম ডিসপাইট এভরিথিং, ডিসপাইট বিএনপির স্ট্যান্ড বা আওয়ামী লীগের স্ট্যান্ড, যে কোনো ইলেক্টেড গভর্নমেন্টে বাংলাদেশের ইন্ডিয়ার সঙ্গে নেগোশিয়েটিং টেবিলে বসতে হবে। সেই জন্য ইলেকশনটা হলে, একটা ইলেক্টেড গভর্নমেন্ট এলে সেদিক থেকে হয়তো কিছু কিছু জিনিসের সুরাহা yeah. হবে। তো বাংলাদেশে যেমন অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট মানে অ্যাক্রস রিলিজিয়াস লাইন একটা মোটামুটি আছে, সিভিল সোসাইটিতেও আছে বলছেন, সেটা তো এখনো বাংলাদেশের প্রতি যেটা ভারতের সিভিল সোসাইটিতে, সেটাও তো একটা অ্যান্টি বাংলাদেশি বা যে সেন্টিমেন্টটা সেটাও তো এখন তুঙ্গে না। সো ভারত সরকারের উপরেও একটা বড় প্রেশার আছে কিছু করার, যে কেন কিছু করছে না মোদি, কেন কিছু করছে না। অনেকে তো চাইছে ব্রহ্মোস মেরে পুরো ফ্ল্যাটেন করে দেয় গাজার মতো, এরকম চাইছে। কিন্তু মানে আমরা সরকারকে, মোদিকে ক্ষমতায় এনেছি, সো তাহলে মোদি কেন কিছু করছে না, এই একটা তো বড় সেন্টিমেন্ট হিন্দুর মধ্যে আছে এখনো, যে এত কিছু হচ্ছে তো তাহলে কেন কিছু করছে না। তো সরকার মানে কিভাবে, মানে এই পরিস্থিতিতে কিভাবে, যে কিভাবে আমাদের সরকার জিনিসটাকে কিভাবে ট্যাকেল করবে? কারণ শুধুমাত্র তো ছোটখাটো দু চারটে বিএনপি নয়, এনসিপির লিডার বা ছোটখাটো স্টুডেন্ট লিডারদের তরফ থেকে এরকম ব্যাপার আছে তা নয়। আমরা দেখতে পাচ্ছি যে দিল্লি ব্লাস্টে যে এক্সপ্লোসিভ ইউজ হচ্ছে, তার কনসাইনমেন্ট আসছে, বাংলাদেশ বর্ডার দিয়ে স্মাগল করে ঢুকছে, ন্যাশনাল সিকিউরিটির জন্য একটা বিরাট বড় থ্রেট, এখনো আনফেন্স বর্ডার আছে অলরেডি। এসআর এ তো সরি উত্তরপ্রদেশ সব মিলিয়েই মোটামুটি এখনো মনে হয় 6 কোটির কাছাকাছি ইয়ে হচ্ছে, তার মধ্যে বাংলাদেশের একটা সিগনিফিকেন্ট নাম্বার আছে। তাছাড়াও যেভাবে চায়নাতে গিয়ে ইউনুস এরকম বলছে যে কি বলছিল যে সেভেন সিস্টারের ওরা নাকি গার্জিয়ান, এরকম টাইপের স্টেটমেন্ট, তাও না, চায়নার সি মাটিতে গিয়ে ওশেন এরকম। সেভেন সিস্টার্স না, ওশিয়ান ওরা গার্ডিয়ান ওশেন, অফ বে ওশিয়ান অফ এরকম বেঙ্গলের কিছু গার্ডিয়ান। বলেছে, বে অফ বেঙ্গলের বে অফ বেঙ্গলের ওশিয়ান। গার্ডিয়ান। হ্যাঁ, তো এই এই ব্যাপারগুলো তাও এবার ইলেক্টেড গভর্নমেন্ট না হলেও উনি উপদেষ্টা, তো প্রধান উপদেষ্টা মানে হেড অফ স্টেটই হচ্ছেন, তার কাছ থেকে এরকম ব্যাপার মাল্টিপল টাইম আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন সময় ওই ওই বই বা কিছু একটাকে ডিসপ্লে করা হচ্ছে যেখানে ডিস্টর্টেড ম্যাপ আছে বা একটা ওই গ্রেটার বাংলাদেশের ম্যাপ, এই যে সিগন্যালিং করার যে ব্যাপার স্যাপারটা, তো এতে আমাদের উপরেও তো চাপ কম নয়। ন্যাশনাল সিকিউরিটি থ্রেটের সঙ্গে সঙ্গে এই যে সিগন্যালিং গুলো করা হচ্ছে, ডেলিভারেটলি প্রভোক করা, এই সমস্ত স্টেটমেন্ট দেওয়া, তো ভারত সরকারের উপরেও তো চাপ নয়। ভারত সরকার কিভাবে জিনিসটাকে করবে বা ভারত কিভাবে করবে জিনিসটাকে? আজকে একটা অন্য কথা বলি। আমার এক বন্ধু আজকে আমাকে বলছিলেন যে তার ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন দুজনকেই অপছন্দ, কারণ দুজনই খুব প্রবলেম্যাটিক। কিন্তু বিটুইন দ্য টু তার ভ্লাদিমির পুতিনকে পছন্দ, কারণ ভ্লাদিমির পুতিন বাজে কথা বলেন না। হ্যাঁ, এবং সেই জন্য উনি আরো বেশি ডেঞ্জারাস।
ঠিক আছে? ডোনাল্ড ট্রাম্প সারাদিন টুইট করছেন আর বাজে বাজে কথা বলছেন, এবং অনেক কথা বলছেন যেগুলো সত্যি নয়, অনেক থ্রেট দিচ্ছেন যেগুলো উনি কিছু করতে পারছেন না। যে কোনো ম্যাচিওর পাওয়ারের ফার্স্ট প্রভোকেশনেই রেসপন্ড করা উচিত না, বুঝতে পারছো? হুম তোমাকে একটা কথা হুম বলি, র আর আইএসআই এর মধ্যে পার্থক্য কি? আইএসআই এর ফুল ফর্ম কি? ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স, তাই না? entry, এটার ফুল ফর্মটা নিলেই তুমি বুঝতে পারবে যে এটা মিলিটারি বিষয়ক একটা ব্যাপার। র এর ফুল ফর্ম কি? রিসার্চ এন্ড অ্যানালিসিস উইং। এটা analysis, শুনলে, এটা যে যে জানে না সে শুনলে ভাববে রিসার্চ এন্ড অ্যানালিসিস উইং, তাহলে কি এটা কোনো একটা ইউনিভার্সিটির একটা একাডেমিক ডিপার্টমেন্ট, বুঝতে পারছো? তুমি যদি বাংলাদেশের ভেতরে যেহেতু দুটোই বলা হয়, আমি জানি না, দীপান্বিতা জানবে হয়তো, বলা হয় যে র আর আইএসআই দুজনেই খুব অ্যাক্টিভ। তুমি যদি ঢাকায় যারা এই সিকিউরিটি অ্যানালিস্টদের সঙ্গে কথা কথা বলো, তুমি দেখবে আইএসআই এর না অনেক অনেক অ্যাক্টিভিটি আছে, সেটা খুব একটু জেমস ওয়ান টাইপের, এখানে গ্রেনেড মেরে দিল, এখানে গুলি করে দিল। র অনেক লং গেম প্লে করে, হ্যাঁ, হুম খবর নেয়, তথ্য সংগ্রহ করে, খুব বোরিং কাজটা অনেক দিন ধরে, তারপর হঠাৎ করে একটা অ্যাকশন হয়, ঠিক আছে? হুম তো এটা তো র এর কথা বলছি। ভারত সরকার একটা বিশাল বড় এন্টিটি। বিশাল বড়। একটা স্টুডেন্ট, সে গতকাল অব্দি সে স্টুডেন্ট ছিল, আজকে সে লিডার হয়েছে, সে একটা আঙুল নাড়িয়ে নাড়িয়ে একটা ভারতকে প্রভোক করলো। একটা বর্ডার গার্ডস বাংলাদেশ, একটা 5 জন মিলে একটা একটা বিএসএফ এর লোককে ধরলো, বুঝতে পারলে? একটা বাংলাদেশের নৌসেনা ভারতের নৌকোকে ডুবিয়ে দিল, তাতে একজন মারা গেল। ইউনুস একজন আনইলেক্টেড লিডার, সে দুটো বাজে কথা বলল, তাতে নরেন্দ্র মোদী যদি রিয়াক্ট করেন, আমরা রিয়াক্ট করছি, বা ধরো রিপাবলিক বাংলা রিয়াক্ট করছে, আমাদের দিল্লির হিন্দি হিন্দি ইংরেজি চ্যানেল রিয়াক্ট করছে, এটা ঠিক আছে, কিন্তু তাতে যদি নরেন্দ্র মোদী রিয়াক্ট করেন, তাহলে কি নরেন্দ্র মোদী ওয়ার্ল্ড লিডার? বুঝতে পারছো? এইগুলো বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বটা অনেক দিনের। বাংলাদেশের জন্মই তো ভারতের সঙ্গে বন্ধুত্ব করে, তাই না? একটা ঘটনা হয়েছে যেটা আমাদের কারুরই, বাংলাদেশেরও অনেক সংখ্যক লোক আছে এখনো যারা কিন্তু ভারত বিরোধী নয় সেভাবে, বা যারা এখনো 1971-এ বিশ্বাস করে। তো একটা ইন্টারিম গভর্নমেন্ট বা 1.5 বছর সময় এবং কিছু পলিটিক্যাল লিডাররা বাজে কথা বলছে বলেই নরেন্দ্র মোদীকে ব্রাহ্মস মেরে দিতে হবে বন্ধু রাষ্ট্রের উপর? হ্যাঁ, এটা একটা, এটা 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 একেবারেই হয় না। হ্যাঁ, এখন কি চুপ করে থাকবে? এত বাজে বাজে কথা বলেছে, নিশ্চয়ই না। নিশ্চয়ই এটার একটা জবাব আছে। সেই জবাবটা হয়তো ফেব্রুয়ারি 12-এর ইলেকশনের রেজাল্টের পরে নতুন সরকারের সঙ্গে অ্যাক্রস দ্য টেবল বসে আসবে, বা হয়তো অন্য কোনোভাবে আসবে। কিন্তু আমি তোমাকে আইএসআই আর রয়ের কথাটা এই জন্যই বললাম যে ভারত সরকার একটা খুব অন্য ধরনের কনস্ট্রাক্ট। ভারত সরকারের অ্যাকশন এত চট করে হয় না, বুঝতে পারছো? এটা অনেক সময় ধরে দেখে 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 তারপর একটা ডিসিশন নেওয়া হয়, এবং সেটাই একটা ম্যাচিওর শক্তি। আর একটা মানে ধরো যে হঠাৎ করে উঠে গেছে, কারণ তোমাকে ডোনাল্ড ট্রাম্প আর ভ্লাদিমির পুটিনের তোমার ইয়েটা দিলাম, যে উদাহরণটা দিলাম আমার বন্ধুর, যে ওর ওর দুজনকে অপছন্দ, কিন্তু দুজনের মধ্যে সে ভ্লাদিমির পুটিনকে সিরিয়াসলি নেয়, কারণ ভ্লাদিমির পুটিন অত কথা বলে না, বুঝতে পারছি? যেটা করার করে, ইউক্রেন নেবে তো নেবেই, বোম মারবে তো হুম মারবেই, হুম ওর সৈন্য মারা যাবে তা সত্ত্বেও যুদ্ধ করবে। হ্যাঁ, কিন্তু দেখো ডোনাল্ড ট্রাম্প অল ক্যাপস দিয়ে, হ্যাঁ, টুইট করেই যাচ্ছে, যা খুশি তাই বলছে, পর্নস্টারকে জড়িয়ে ধরে ছবি তুলছে, তার এপস্টিন ফাইল বেরোচ্ছে, আবার রাষ্ট্রনীতি টুইটারে ডিসকাস করছে। তো মানে এত খেলো নয় ব্যাপারটা। তো এটা ইনফ্যাক্ট আমি তো এটা বারবার বলি যে আমাদের সেভেন সিস্টার্স এ কোনো ঝামেলা, মানে বোধহয় সবচেয়ে সিকিউর, কারণ কারোর যদি অ্যাকচুয়ালি কিছু করার হতো, তারা সে কি বারবার বারবার করে বলতো নাকি? তাও বলতে বাংলাদেশ, মানে যেটা আমাদের পশু পশু অব্দিও আমাদের বন্ধু রাষ্ট্র, তাই না? যেখানে আর্মির সঙ্গে তাদের ইন্টারিম গভর্নমেন্টের কি সম্পর্ক, এটা নিয়েও আমরা এক্স্যাক্টলি জানি না তাদের ইকুয়েশনটা কি, বুঝতে পারছো? এগুলো হুম অনেক লং টার্ম রিলেশনশিপ। তো যেটা তুমি বললে ব্রাহ্মস মারা, এগুলো তো টুইটারে লোকে বলে, ফেসবুকে বলে, কিন্তু এটা ভুলে হ্যাঁ গেলে চলবে না যে 1.5 বছর, এবং নিশ্চয়ই রাগ হয়। ধরো একটা দীপু দীপু দাসের সঙ্গে যেটা হয়েছে, যেভাবে যে ধরনের, যে আমি তোমাকে বললাম না যে তুমি আমার টুইটারে চলে যাও, তুমি আমার প্রিন্টের আর্টিকেলের হুম নিচে চলে যাও, আমাকে প্রিন্ট থেকে বলা হয় যে আপনার আর্টিকেল, আমি চাই আপনি আরো লিখুন। বললাম কেন? বলে আপনার ভিডিওতে এবং আর্টিকেলে এত এনগেজমেন্ট। এবার আমি তো এঙ্গেজমেন্ট পড়ি আছে। না, আমার ধরো কিছু চেনা জানা লোক, আমি হ্যাঁ বললাম কি এনগেজমেন্ট? তারা স্ক্রিনশট নিয়ে নিয়ে দেখে, তো তাতে এত গালাগালি দেওয়া হয় আমার বাবা মাকে। কমেন্ট বেশি মানে হয়। আমি, হ্যাঁ, মানে তো অবভিয়াসলি হুম এনগেজমেন্ট। তো তো পয়েন্ট হচ্ছে এঙ্গেজমেন্ট ধরো, ভিউজ বেশি। হ্যাঁ, এখন আমি সেটা ভেবে তো আমি ভিডিও করতে পারি না, বা সেটা ভেবে তো হুম আমি হুম পরের আর্টিকেলটা লিখতে পারি না। তো দেখো এইটা একটা খুব বড় জিনিস, যে 1.5 বছরের জন্য তুমি কিন্তু মানে ব্রাহ্মস মারাটা তো একটা
এটা হালকা কথা, কিন্তু তুমি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে পারো না ইন্টারিম গভর্নমেন্টের জন্য, বা জুলাই আগস্ট 2024 কি হয়েছিল তার জন্য। বুঝতে পারছো? বাংলাদেশ কিন্তু এখনো বন্ধু রাষ্ট্র, এই রকম প্রভোকেশনের পরেও বন্ধু রাষ্ট্র, তাই না? কারণ 1971 তো রিয়ালিটি, এবং সেই রিয়ালিটি ধরেই আমরা চলি। আজকে হয়তো কোনো একটা সরকার ধরো আছে, বা কোনো একটা সরকার হয়তো আসবে, যার সঙ্গে যেটা হয়তো তোমার জন্য এনিমিক্যাল এবং তোমার শর্ট টার্ম একটা প্রবলেম, কিন্তু একটা দেশ যার সঙ্গে তোমার এবং শেখ হাসিনার সঙ্গে এতগুলো বছরের স্ট্র্যাটেজিক অ্যালাই, শেখ হাসিনার এবং ভারতের সমস্ত সিকিউরিটি কনসার্ন, শেখ হাসিনা পারফেক্ট ছিলেন না, কোনো পলিটিক্যাল লিডার পারফেক্ট নন, নিশ্চয়ই তার অনেক ভুল ত্রুটি হয়েছে, কিন্তু একটা বিষয়ে কিন্তু উনি ঠিক ছিলেন, মানে যে কারণে আমি তোমায় বললাম যে ধরো শেখ হাসিনার সময়ও, দীপান্বিতাও বললো যে শেখ হাসিনার সময়ও কিন্তু হিন্দুদের উপর অ্যাটাক হয়েছে, কিন্তু একটা বিষয় কিন্তু উনি ঠিক রেখেছিলেন, যে ভারতের সিকিউরিটি কনসার্নস, সেটা নিয়ে কিন্তু ভারতের কোনো প্রশ্ন ছিল না। এরকম অনেক প্রশ্ন এসছে যে উনি চায়নার দিকে ঝুঁকছেন বেশি না ভারতের দিকে ঝুঁকছেন, সে নিয়ে নিউ দিল্লির সঙ্গে ঢাকার অনেক কথা হয়েছে, কিন্তু ভারতের সিকিউরিটি কনসেপ্ট সেটা কিন্তু উনি অক্ষুণ্ণ রেখেছিলেন, যে ভারতের এখান থেকে কোনো ঝামেলা হবে না, বাংলাদেশকে ইউজ করা হবে না ভারতের উপর অ্যাটাক করার জন্য। বুঝতে পারছো তো? এখন এবং কি সেটা একটা সেই আছে? এখন নেই, কিন্তু শুধু এখন নেই বলে আমাদের উই শুড হ্যাভ আওয়ার গার্ডস আপ। আমাদের খুব খুব হুম, সাংঘাতিক ভাবে দেখতে হবে। তুমি যেটা বললে দিল্লি ব্লাস্টার, সাংঘাতিক একটা ব্যাপার, এবং সেটা যদি বাংলাদেশের মাটি হুম, ইউজ করা হয়, বাংলাদেশের মধ্যে আমরা জানো আজকের বিষয়, সরি একটু ডাইগ্রেস করছি, আজকের বিষয়, এবং এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, বাংলাদেশে হিন্দুদের কি হবে, বাংলাদেশের কি হবে, এটা খুব বড় প্রশ্ন। বাংলাদেশি মুসলমানদের কি হবে, বাংলাদেশি ক্রিশ্চিয়ানদের কি yeah, হবে, বাংলাদেশি মুসলমান ক্রিশ্চিয়ান হিন্দু ছাড়া যে অ্যাভারেজ বাংলাদেশি, সাধারণ বাংলাদেশি দীপান্বিতাদের কি হবে, এটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। তা ওরা কি থাকতে পারবে, ওদের দেশ, যে দেশটা ওরা ওটাই দেখেছে, যে দেশটা ওরা বড় হচ্ছে, সেই দেশটা কি আছে, এটা খুব বড় প্রশ্ন। বুঝতে পারলে? বড় বা প্রশ্ন। এটা কি মানে হিন্দুদের তো অবভিয়াসলি প্রবলেম, এটা তো মানে সবসময়কার হুম, প্রবলেম, কিন্তু একজন সাধারণ বাংলাদেশীর কি হবে, এটা কিন্তু তুমি জানো, আমি এই ইনশাআল্লাহ বাংলাদেশের জন্য একজনের সঙ্গে কথা বলছিলাম, আমি নামটা নেবো না এখানে, এখন আমি কিছু বললে লোকের তাদের টার্গেট করা হুম, হয়েছে এরকম আমি শুনেছি। তিনি একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছিলেন, তিনি একজন একাডেমিক এবং তিনি খুব বড় ক্রিটিক শেখ হাসিনার। উনি আমাকে একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছিলেন, উনি বলছিলেন দাদা আমি টিপ পড়তে ভালোবাসি, উনি মুসলিম মহিলা, উনি শাড়ি পরেন, হুম, উনি হুম, টিপ পড়তে পছন্দ করেন, উনি বলেন যে আমি টিপ পড়তে খুব ভালোবাসি, এবং আমার যে ইন্ডিয়ান স্টুডেন্ট তাদেরকে আমি বলি যে তোমরা যখন ভারত থেকে ফিরবে, ঢাকায় এত ভালো টিপ পাওয়া যায় না, বড় টিপ, আমার জন্য প্রতিবার আমি বলি আমার জন্য টিপ টিপ নিয়ে এসো। হচ্ছে হুম, আমার হুম। চিন্তা হচ্ছে এই দেশে কি আমি টিপ পরে বেরোতে পারবো, ভাবতে পারছো? কোন অবস্থায় পৌঁছেছে জিনিসটা? কোন অবস্থায় পৌঁছে গেছে, এটা খুব তোমার মনে হতে পারে যে আজকে যখন আমরা হিন্দু নিধনের কথা বলছি, এটা টিপ পড়া, এটা একটা ছোট ব্যাপার, এটা না, ছোট না, খুব ব্যাপার না, significant। এটা তার দেশ। না, ছোট ব্যাপার না। উনি উনি একজন মুসলিম মহিলা, উনি টিপ পড়তে ভালোবাসেন, উনি খুব ক্রিটিক, হুম, ওনার ভারত নিয়েও অনেক প্রশ্ন আছে, কিন্তু উনি বলছেন হুম, আমার দেশের এই অবস্থা, আমি আজকে রাস্তায় টিপ পরে বেরোতে পারবো না। বুঝতে পারছো? কিন্তু কামিং ব্যাক টু ইউর কোয়েশ্চেন, ভারত কি করছে, আই এম শিওর ভারতে এই ব্যাপারটা খুব সিরিয়াসলি দিল্লিতে দেখা হচ্ছে। আই এম শিওর হুম। আমাদের ইন্টেলিজেন্স, আমাদের মিলিটারি ইন্টেলিজেন্স, আমাদের পুরো এন্টায়ার সিকিউরিটি এস্টাবলিশমেন্ট খুব, আমাদের পররাষ্ট্র মন্ত্রক এবং আমাদের ডিফেন্স মিনিস্ট্রি খুব খুব সিরিয়াসলি ব্যাপারটা নিয়ে দেখছে, অফকোর্স পিএমও দেখছে, কিন্তু বিয়ন্ড দিস আমার মনে হয় এই কথাগুলো একটু হালকা, মানে এগুলো ইমোশনাল কথা, হালকা বলবো না, ইমোশনাল কথা, ব্রাহ্মস মেরে দাও, এই মেরে দাও, ওই মেরে দাও, কিন্তু স্পেশালি যখন একটা আমার টেরর অ্যাটাক হয়, ব্যক্তিগত কথা নয়। তোমার মানে কথা বলছি না আমি, আমরা এগুলো আমার খুব মানে খুব সিনিয়র সাংবাদিক বন্ধুরা এভাবে কথা হ্যাঁ, বলে, ঠিক আছে? তুমি তো এখনো অনেক ছোট আছো বয়সে, তো অনেক তোমার চেয়ে অনেক বড় বয়সের লোকেরা এভাবে কথা বলে, কিন্তু আমার মনে হয় যে ওই যেটা বললাম এসআই, যে ইটস আ লং হুম। গেম, এটা এত চট করে এটার এভাবে মানে এইভাবে জবাব হয় না, যেটা হওয়া সেটা হবে, এবং সেটা আমরা সবাই দেখবো, নিশ্চয়ই দেখবো, এবং সেটা হয়তো দুটো দেশেরই যাতে ভালো হয় তার সেই জন্য হবে। একটা কোয়েশ্চেন, 1 মিনিটের একটা কোয়েশ্চেন করে হ্যাঁ, এবার হ্যাঁ, হ্যাঁ, করতে। নিশ্চয়ই, নিশ্চয়ই। তিস্তা ওয়াটার ট্রিটি কি রিনিউ হবে? দীপদা শুনতে বলো। পেয়েছেন? দাদা শুনতে পেয়েছেন? না, আমি কোয়েশ্চেনটা শুনতে পাইনি। না ভাই, ও, আরেকবার বলো। আমি কোয়েশ্চেন করলাম যে 2026-এ কি তিস্তা ওয়াটার ট্রিটি রিনিউ হবে? কি মনে হয়?
এটা আমি বলতে পারবো না। এটা তুমি আমি অনেকক্ষণ বলেছি, এটা দীপান্বিতাকে জিজ্ঞেস করো। বিষয়টা নিয়ে আমি কিছুই বলতে পারবো না। এটা দীপকেই বলতে হবে। I can't. না, এটা জানি, এটা বলা সম্ভব না। এটা মানে এটা মানে বলা বলাটা আসলে এটা তোমাকে আরো এটা বলা বুঝতে পারছি। এটা বলা মুশকিল। মুশকিল। থাক, এত দূরেই থাক। সময় যাক। এইটা জি। জানতে এই বইটা পড়তে হবে যদি জানতে চাও রোহনের উত্তরটা। দীপদা দীপান্বিতারা এবং ইনশাল্লাহ সুদীপান্বিতা এবং বাংলা। বাংলাদেশের অনেকে এই বইটার অনেক প্রমোশন করেছে, এবং আমি মানে আমাকে না বইটা চিনেই করেছে। কিন্তু এখন তো এখনো আমরা পাইনি। বইটা হাতে আমি যেন পাই। ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, নিশ্চয়ই বাংলাদেশে সাইন্ড দেন কপি। নাকি? না, শিওর। বাংলাদেশে পাওয়া যাচ্ছে। আচ্ছা, ওকে। ওকে। তো বাংলাদেশে পাওয়া ভিডিও যাচ্ছে। ডেসক্রিপশনে আমরা লিংক অ্যাড করে দেবো। আমাদের অ্যামাজন লিংক থাকবে তো নিশ্চয়ই? হ্যাঁ, আছে অ্যামাজন লিংক আছে। ওকে। ওকে। সো ভূপেনদা, তুমি কি বলছিলে? না আজকে মোটামুটি শেষ করা যাক। আবার আরেকদিন হুম, কথা হবে দিদার সাথে। হ্যাঁ, একদম একদম একদম। ঠিক আছে, আজকে আর কোয়েশ্চেন নিলাম না, কারণ অলরেডি আমরা এত বেশি কথা আমরা এবং আরেকবার নেব, আলোচনা করে। যারা দর্শক আছে হ্যাঁ, আমরা আরেকবার প্রোগ্রাম করব দীপদাকে নিয়ে, তখন অনেক হ্যাঁ, প্রশ্ন। ওকে। ওনাকে আর নিয়েও করো। আজ আজ ওনার সময় খুব ইয়ে উনি খুব বিজি, কিন্তু তাও ওনাকে রিকোয়েস্ট করো আবার যেন তোমাদের সাথে আসেন। দীপান্বিতা মোটেও দি বিজি না। নিশ্চয়ই আমি আসবো। আমি কথা দিচ্ছি আজকে আমি আসতেই হবে, নিশ্চয়ই আসবে না কেন? অবশ্যই শীঘ্রই আসবে। আসবো। হ্যাঁ, তো আমাদের এই চলো, একদম এই একদম। এই প্রোগ্রামটাতে আহ, আমারও কিছু প্রশ্ন করবার অধিকার থাকা উচিত আপনাদের একদম হ্যাঁ, দুজনের কাছে। একদম রোহানের কাছে, ভূপেনদার কাছে। একদম। আজকে নয়, না, পরবর্তীর হ্যাঁ, হ্যাঁ, ইয়েতে অবশ্যই আমি অবশ্যই। আমারও যেন কিছু প্রশ্ন করবার অধিকার থাকে। হ্যাঁ, নিশ্চিত, নিশ্চিত। একদম একদম নিশ্চিন্তে। আমি তো জজবেওয়ালা কমের কথাও জিজ্ঞাসা করতে চাইছিলাম যে কি হবে এই জিনিসটা, কালমা পড়ে যে জজবেওয়ালা কম চলে আসবে, এইটাই তো। যাই হোক, আজকে আর ছাড়লাম না, নয়তো ভূপেন্দা আমাকে মেরে দেবে। এর আর শেষ আমাকে কোথায়? নিমন্ত্রণও করবার জন্য হুম, একদম দুইজনকেই। একদম আমাদের একদম। প্রত্যেকটা থ্যাংক ইউ, অনেক দর্শকদেরকে থ্যাংক প্রত্যেককে ধন্যবাদ। আপনারা ধৈর্য ধরে আমাদের কথাটা শুনেছেন। আহ, সকলকে ধন্যবাদ। এবং এবং আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ যে আপনাদের মানে সময় বের করে এই মূল্যবান সময় দিয়ে আমাদেরকে এই বিষয়ে অনেক কিছু শেখালেন। অনেক অনেক ধন্যবাদ দীপদা এবং দীপান্বিতা দি। থ্যাংক ইউ। আবার আপনাদের সাথে দেখা হবে। নমস্কার। নমস্কার। বাহ, ভালোই হয়েছে বলো।